পাত্রপক্ষ মাহরিনকে দেখতে এসেছে। পাত্র ডাক্তার, কিন্তু মূল বিষয় হচ্ছে এই ডাক্তারের এক হাত প্লাস্টার অবস্থায় গলায় ঝুলে আছে। এমন অবস্থায় কেউ মেয়ে দেখতে আসে? কখনো দেখেনি সে। তার ছোট বোনেরা অর্থাৎ কাজিনরা তো সেই ডাক্তারকে দেখার পর থেকে মিটিমিটি হেসেই চলেছে। হাসির চক্করে কেউ ঘর ছেড়েও বেরোচ্ছে না। বারবার তাকে খুঁচিয়ে বলছে, এ কি মাহরিন আপু, ডাক্তার মানুষের আবার হাত ভাঙা কেন? আরেকজন বলছে, নির্ঘাত ভাঙা হাতের সেবা করার জন্য ঘরে বউ তুলছে। আহরে মাহরিন আপু, তোমার জন্য মায়া হচ্ছে। আরেকজন তো বলে বসল, ডাক্তার দেখতে তো সুন্দরী, তবে হাতের এই অবস্থা কেন? নিশ্চয়ই 2 নম্বরে ওষুধ বিক্রি করে, কোনোভাবে হয়তো কাস্টমার হাত মস্কে দিয়েছে। আরেকজন সেই কথা নিয়ে গভীর চিন্তা ভাবনা করতে করতে বলল, কিন্তু ডাক্তারের ফিটনেস ভালো, হাত মস্কাতে গেলে অপর পক্ষেরই হাত মস্কে যাবে। শুরু হলো আরেক দফা হাসাহাসি। ওদের এসব হাসি ঠাট্টায় মাহরিন বিরক্ত। সুন্দর সেজে ভদ্র থাকার কথা মাহরিনের। সেই মাহরিন একসময় বিরক্তির জন্য ধমকে উঠল সবাইকে। ওদের বকাঝকার মাঝে মাহরিনের মা আর চাচি আসলেন। মাহরিনকে এখন পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়া হবে। এই পর্যায়ে এসে মাহরিনকে কিছুটা নার্ভাস দেখাচ্ছে। ফর্সা গায়ে তার কমলার মধ্যে সোনালি কাজ করা তাঁতের শাড়ি, মুখে খুব হালকা সাজগোজ। মা অর্থাৎ আয়েশা বেগম মাহরিনের মাথায় সরে যাওয়া আঁচলখানা টেনে সামনে নিয়ে আসলো। যখন রুম থেকে বেরিয়ে আসছিল তার একটা বোনের দিকেও তাকায়নি। এই মেয়েগুলো চরম অসভ্য, বেয়াদব। শেষমেশ মাথায় রাগ চড়লে হিতে বিপরীত হয়ে যাবে। পাত্রপক্ষের বাড়ি থেকে পাত্রের বাবা, মা এবং পাত্র এসেছে। মাহরিন কোনা চোখে এক পলক পাত্রের দিকে চাইল। পাত্র মায়ের পাশে বসে আছে। সোফায় বসে হেলে দুলে বসেছে সাহেব। গায়ে সবুজ রঙের পাঞ্জাবি, মূলত ডান হাত ভাঙা, বাম হাতে কালো বেল্টের ঘড়ি। বেশ সুদর্শনী ডাক্তার। মাহরিন বেশি ঘাটার সুযোগ পেল না। পাত্রপক্ষের সামনে বসাই প্রথম। নার্ভাসনেস তো কাজ করবেই। মাহরিনকে পাত্রপক্ষের সামনে বসানো হলো। পাত্রের মা প্রাণ ভরে দেখলেন মাহরিনকে। কথাবার্তায় বুঝল বেশ শিক্ষিত পরিবার। ভদ্রমহিলা হঠাৎ পাত্রকে ঠেলে দিয়ে বললেন, খালি সোফাটায় গিয়ে বস। মাহরিন মা, আমার পাশে এসে বসো তো দেখি। শুরুর দিকে ভদ্রমহিলার গলা খসখসে শোনালেও মাহরিনের বেলায় গিয়ে গলাটা কোমল হয়ে এসেছে। পাত্র উঠে দাঁড়ালো। মাহরিনও বাধ্য হয়ে ভদ্রমহিলার কাছে গিয়ে বসল। পাত্রের মা মাহরিনের চিবুক ছুঁয়ে বললেন, কত মিষ্টি দেখতে, আপনার পছন্দ আছে তাহমিদের বাবা? তাহমিদের জন্য তো এমনই বউ চাচ্ছিলাম। মাহরিন জোরপূর্বক হাসল। হাত ভাঙা ডাক্তারের নাম হবে তাহমিদ। ভদ্রমহিলা হঠাৎ তার হাত থেকে আংটিটা খুলে পরিয়ে দিল। পুনরায় মাহরিনের চিবুক ছুঁয়ে বললেন, আমার মাহরিনকে বেশ পছন্দ হয়েছে। আশা করছি আমাদের মাহরিন মায়ের এই বিয়েতে আপত্তি নেই। মাহরিন তখন স্তব্ধ হয়ে বসে আছে। প্রশ্নটা আংটির পরানোর আগে করলে বোধহয় বুঝত, কিন্তু এই মুহূর্তে জোরপূর্বক হাসা ছাড়া কোনো উপায় হাতে নেই। মাহরিন মায়ের দিকে তাকালো। মায়ের মুখ দেখে বোঝা যাচ্ছে সম্মতি মাই প্রথমে দিয়েছে। মাহরিন তার বাবা মোর্শেদ সাহেবের দিকেও তাকালো। বাবার সাথে চোখাচোখি হলে বাবা তাকে ভরসা দিলেন। আংটি পরানোর পর সকলে মিষ্টি মুখ করল। মোর্শেদ সাহেবের স্কুল জীবনে হারিয়ে ফেলা বন্ধু হচ্ছে তাহমিদের বাবা অর্থাৎ তারেক সাহেব। তাই এই দুজনের মধ্যেই বোধহয় উচ্ছ্বাসটা বেশি দেখা গেল। বন্ধু থেকে নতুন এক নাম হলো তাদের সম্পর্কের। এক পর্যায়ে তারেক সাহেব দুজন ছেলেমেয়েকে আলাদা করে কথা বলতে বললেন। যতই হোক নতুন জীবনে পা দিতে যাচ্ছে দুজন, আলাদা কথা না বললে তো হচ্ছে না। অগত্যা মাহরিনের তাহমিদকে নিয়ে ছাদে উঠতে হলো। তাহমিদ এক নজরে চেয়ে আছে মাহরিনের দিকে। এতে মাহরিন অন্যদিকে ফিরে থেকেও অপ্রস্তুত হয়। বহু কষ্টে মাহরিন অধর নাড়ায়। মিনমিন করে বলল, এভাবে কি দেখছেন? তাহমিদের নজর এতক্ষণে সরল। ঘাড় কিছুটা কাত করে বলল, কথা বলছেন না তাই। মাহরিন তাহমিদের দিকে তাকালো। অদ্ভুত লোক তো। মাহরিন তার বামভুরু কুঁচকে বলল, কথা না বলার সঙ্গে তাকানোর কি সম্পর্ক? তাকিয়েছিলাম বলেই তো কথার ফুল ফুটেছে। মাহরিন থেমে গেল। বিরক্ত অনুভব করল। আবারও নীরবতা দুজনের মাঝে। মাহরিন হঠাৎ বলল, আংটি ফিরিয়ে নিন, আমি বিয়েটা করতে চাই না। তাহমিদ পুরোটা শোনার আগেই তার মোবাইলে কল আসলো।
তাহমিদ ডান পকেটে ফোনটা ঢুকিয়েছিল। এখন ডান পকেট অবধি হাত যাচ্ছে না। মাহারিন এতক্ষণ নীরব দর্শক হলেও এবার ধ্যান ভাঙে তাহমিদের গলায়। মা বোধহয় কথা বলে ভুলবশত ডান পকেটে মোবাইলটা রেখেছে। একটু বের করে দিবেন, আর্জেন্ট কল হতে পারে। মাহারিন হতভম্বের মতো তাহমিদের কাছে এগিয়ে গেল। তাহমিদের পকেট থেকে ফোন বের করে দিতেই তাহমিদ সেটা হাতে নিয়ে ধন্যবাদ জানালো। অতঃপর সে ছাদের অন্য পাশে গিয়ে কথা বলতে লাগলো। হঠাৎ মাহারিনের চোখ গেল ছাদের দরজার সামনে। মাহারিনের দুজন কাজিন দাঁড়িয়ে আছে। ওদের মধ্যে একজনের নাম তুলি, আরেকজন বর্ষা। ওরা কেমন অদ্ভুত চোখে চেয়ে হাসছে। মাহারিনের চোখ গরম হয়ে আসে তাতে। সে তাহমিদের কাছে গিয়ে বলল, আপনি আসুন, আমি নিচে যাচ্ছি। তাহমিদ ফোন কানে ঠেকে মাথা নাড়ায়। তাহমিদ তখন খেয়াল করেনি তুলি কিংবা বর্ষাকে। মাহারিন ভেবে নেয় যেহেতু তাহমিদকে মনের কথা বলেই দিয়েছে, সেহেতু নির্ঘাত তাহমিদ বিয়েটা ভেঙে দিবে। তার মতো ভালো প্রফেশনে থাকা ছেলে নিশ্চয়ই মাহারিনের জন্য বসে থাকবে না। মাহারিন হনহনিয়ে ছাদের দরজার দিকে গিয়ে দুহাতে দুজনের কান টেনে ধরল। কান টেনেই দুজনকে নিচে নিয়ে যায়। সেদিনের মতো তাহমিদরা বিদায় নেয়। মাহারিন তখন স্বস্তি পায়। মোরশেদ সাহেব একজন পুলিশ অফিসার, তাই স্বভাবতই বেশ গম্ভীর মানুষ তিনি। বাবার মতে হয়েছে একমাত্র মেয়ে মাহারিন। মাহারিনকে দেখতে ছোট লাগলেও মাস্টার্সের শেষ বর্ষে আছে। মাহারিনের সুন্দর সরল মুখ দেখলে যে কেউ এক দেখা বুঝে নেবে সে যেন ভাজা মাছটা উল্টাতে পারে না। কিন্তু মাহারিন তার বাবার স্বভাব অনেকাংশে পেয়েছে, যাকে বলে যোগ্য বাবার যোগ্য সন্তান। কিন্তু মাহারিন আর যাই করুক কেন যেন বাবাকে ভয় পায়, অথচ বাবা কখনোই তাকে ফুলের টোকা অবধি দেয়নি। মাহারিন জীবনে অনেক আহ্লাদ করেছে, কিন্তু তবু বাবার প্রতি এক অদ্ভুত ভয় কাজ করে। এর কারণ অবশ্য আছে, সেই কারণটাও ভীষণ অদ্ভুত। যখন অনার্স দ্বিতীয় বর্ষে ছিল তখন প্রেমের বাতাস ছুঁয়েছিল মাহারিনের মনে। এক সিনিয়র তাকে প্রপোজ করেছিল। মাহারিন একদিনের সময় নেয় তার উত্তর জানানোর জন্য। সে রাতে মাহারিনের খুশিতে ঘুমিয়ে আসছিল না যেন। শেষ রাতে ঘুমিয়ে পরের দিন সকাল সকাল তার বান্ধবীর কল আসলো। সে জানালো মাহারিনের বাবা পুলিশ পাঠিয়ে সেই সিনিয়রকে থানায় ভরেছে। সেই কথা শুনে মাহারিন ছিল হতবাক, নির্বাক। হন্তদন্ত হয়ে রুম থেকে বের হলে দেখতে পেয়েছিল মোরশেদ সাহেব খাবার টেবিলে বসে আছে। তিনি সুখের সাথে চায়ের চুমুক দিচ্ছিলেন, সঙ্গে পত্রিকায় তার ধ্যান ছিল। মাহারিন বাবার সামনে গিয়ে ব্যস্ত গলায় বলল, তুমি কাকে জেলে ভরেছ বাবা? মোরশেদ সাহেব মোটা ফ্রেমের চশমা চোখে হাসলেন আলতো করে। বললেন, খবর পেয়ে গেছে তবে? এরকম কেন করেছো তুমি? মোরশেদ সাহেব পত্রিকায় নজর ডুবিয়ে বললেন, এসব ছেলেরা ভালো না, মেয়েদের ফাঁসায়, এরপর সুযোগ বুঝে খালাস হয়ে যায়। তুমিও যাতে ফেসে না যাও এজন্য এরকম করেছি। তুমি সোজা সাপটা বলতে যাচ্ছ আমি যেন কোনো প্রেম না করি? মোরশেদ সাহেব তখন মেয়ের পানে চেয়ে বললেন, বুদ্ধিমতী মেয়ে আমার। সেদিন বাবা মাহারিনকে শর্ত দেন, সে যদি গ্যারান্টি দেয় ছেলেটার সাথে কোনোদিনও কথা বলবে না, দেখা করবে না, তবেই ছেলেকে ছাড়বে। মাহারিন সেদিন বাধ্য হয়ে বাবার শর্ত মেনে নেয়। বাবা ছেলেটাকে ছেড়ে দিলেন। মাহারিন কি কথা বলবে ছেলেটার সাথে? ছেলেটা উল্টো মাহারিনের থেকে 10-12 হাত দূরত্ব বজায় রাখত। প্রেমের অনুভূতিতে ভেসে যাওয়ার আগে কঠিন ধাক্কায় ধপ করে মাটিতে পড়েছে সে চরম ধাক্কাটা নিজের বাবার থেকেই পেয়েছে। তখন থেকে মাহারিনের ভেতর চরম জেদ চাপল। সেটা অদ্ভুত জেদ। বহুদিন সে জেদকে পুঁজি করে বেড়াচ্ছে মাহারিন। সেদিন রাতে বর্ষা মাহারিনকে একটা ছবি দেখে ব্ল্যাকমেল করতে শুরু করে দেয়। ছবিটা তখনকার যখন মাহারিন তাহমিদের পকেট থেকে ফোন বের করে দিচ্ছিল। কিন্তু ছবিতে এমন দেখাচ্ছে মাহারিন যেন তাহমিদের বুকে মাথা পেতে আছে। মাহারিন চেতল ঠিকই, তবে শেষ মুহূর্তে গিয়ে বলল, গিয়ে দেখা সবাইকে, আমার কি? আসলে কিছু হবে না মাহারিনের। বর্ষা তবুও ছবিটা রেখে দিল। মাহারিন অবশ্য ভারমুক্ত। এই হাত ভাঙা ডাক্তারের সাথে তার যে বিয়ে হবে না সেটা সে জানে। পরের দিন মাহারিন আংটিটি খুলে মায়ের হাতে দিয়ে দিল। আয়েশা বেগম অবাক হলেন মেয়ের কাণ্ডে। মাহারিন বেশ নরম গলায় বলল, বিয়েটা দ্রুতই ভেঙে যাবে মা, তাই আংটিটা তোমার কাছেই রেখে দাও। ফেরতও তো দিতে হবে তাই না? আমার কাছে থাকলে যদি হারিয়ে যায়। আয়েশা বেগম ধমকালেন মেয়েকে। মাহারিন সেই ধমক তোয়াক্কা না করে বাইরে থেকে ঘুরে আসলো। অদ্ভুতভাবে কয়েকদিন কেউ তাকে কিছু বলল না। বর্ষারা বলেছিল তাহমিদ নাকি তাকে কল দিবে, কিন্তু তাহমিদও কল করেনি,
করবে কেন? বিয়ে তো আর হচ্ছে না। কয়েকদিন যেতে না যেতেই তারেক সাহেব আসলেন বিয়ের তারিখ ঠিক করতে। তারিখও নাকি এই মাসের শেষে, অর্থাৎ সময় হাতে মাত্র 12 দিন। মাহরিন ভার্সিটি থেকে বাসায় ফিরে এরকম এক খবরের জন্য একদম প্রস্তুত ছিল না। চোখ মুখ শোকে জর্জরিত হয়ে যায় তার। মাহরিনের খবর শুনে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। এমন সময় মোর্শেদ সাহেব এক পিস মালাই চমচম মাহরিনের মুখের সামনে ধরে হাসি মুখে বললেন, মা, বিয়ের মিষ্টিটা তুমি না হয় আগে খাও। তোমাকে প্রথমে খাওয়াবো বলে এখন কেউ মিষ্টি খায়নি, দেখি হা করো, হা। কথা ছিল শোকে জর্জরিত হয়ে মাহরিন সারাদিন মুখে কিছু তুলবে না, কিন্তু সে খাওয়া বন্ধ করলো না। উল্টো নিজ হাতে সবার জন্য বিরিয়ানি রান্না করলো। বিরিয়ানি রান্না অবধি থেমে থাকেনি সে। চাচির বাড়ি থেকে বাকিদের দাওয়াত দিয়ে আনিয়ে সবাইকে নিজে থেকে খাবার সার্ভ করলো। নিজেও বসে সবার সাথে মিলে খেতে শুরু করলো। মোর্শেদ সাহেব রাতে দ্রুতই ফিরেছিলেন থানা থেকে, তাই মাহরিনের এই রান্না বান্না মিস দিতে হয়নি। খাবার টেবিলও রান্নার সবচেয়ে বেশি প্রশংসা করলেন মোর্শেদ সাহেব। কথায় কথায় বলছেন, আমার মেয়ের হাতের রান্নার যে কত ভালো, রেস্টুরেন্ট ব্যবসা করলে মন্দ হতো না। মাহরিনের অধরে এক চিলতে হাসি নিয়ে বিরিয়ানির লোকমা তুলছে মুখে। সবাই ভাবছে মাহরিন বেশ খুশি তার বিয়ে নিয়ে, কিন্তু আয়েশা বেগমের মোটেও এরকম কিছু মনে হলো না। বরঞ্চ এই মুহূর্তে বাপ মেয়ে দুজনকে পাগল লাগছে তার কাছে। তিনি খাচ্ছেন কম, বাপ মেয়ের অঙ্গিভঙ্গি দেখছেন বেশি। তাদের দুজনকে নিয়ে এত বছর যাবত সংসার করছেন কিনা। আগে এক পাগলের সংসার করেছেন, এখন 2 পাগল নিয়ে সংসার করছেন। আয়েশা বেগমকে এবার দুশ্চিন্তা জেঁকে ধরেছে। মেয়েটা কি করতে চলছে আল্লাহ ভালো জানে। তীব্র ঝড় আসার আগ মুহূর্তে যেমন প্রকৃতি নীরব ঠান্ডা থাকে, এখনকার পরিস্থিতিও যেন তাই। উপরওয়ালা কি রেখেছেন কপালে কে জানে। খাওয়ার পর বর্ষা এবং তুলি আসলো মাহরিনের ঘরে। মাহরিন তখন ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বেরিয়েছে। মাহরিনের চাচাতো বোন ওরা। বর্ষা এবার এইচএসসি পরীক্ষার্থী এবং তুলি পড়ছে সবে ক্লাস 10-এ। ছোট হলেও এরা ভীষণ দ্রুত এবং দুনিয়ার সমস্ত আজেবাজে ভাবনা তাদের জ্ঞানের পাল্লায় বেশি। তুলি তো সুখের ঢেকুর তুলে মাহরিনের উদ্দেশ্যে বলল, আপু, আমি তো ভেবেছিলাম তুমি বিয়ে করতে রাজি না, অথচ তুমি বিয়ে উপলক্ষে এত সুন্দর ট্রিট দিলে। তুমি জানো আজ আমার কত বিরিয়ানি খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। বর্ষাও পরপর বলল, হ্যাঁ তুলি ঠিক বলেছে, এর জন্য তো আপুকে গিফট দেওয়া উচিত। যাও আপু, তোমাকে হাত ভাঙা দুলাভাইয়ের নাম্বার এনে দেব। মাহরিন তোয়ালে মুখ মুছতে মুছতে বলল, অত কষ্ট করতে হবে না তোদের, আমি নিজে নাম্বার আনতে যাচ্ছি বাবার কাছে। বর্ষা তুলি দুজনেই চমকে যায় মাহরিনের কথা শুনে। কখনো শোনেনি মেয়েরা হবু বরের নাম্বার চাইতে যায় নিজের বাবার কাছে। সেখানে মাহরিন তো মোর্শেদ সাহেবকে ভয় পায়, তাকে মেনে চলে। বর্ষা অস্ফুট স্বরে বলল, তুমি না জ্যাঠাকে ভয় পাও আপু? মাহরিন ওড়নাটা মাথায় নিয়ে চাইল বোনদের দিকে। মাহরিনের চোখ মুখ এবার ভালো ঠেকছে না, চোখে কেমন চাপা ক্রোধ জমে আছে তার। মাহরিন বলল, এবার ভয়ের দেয়াল নড়বড়ে, অতি শীঘ্রই ভাঙবে। বর্ষা মাহরিনের তেমন ঘাটাতে পারল না। এর আগেই তাদের মা এসে বাসায় ফেরার তাড়া দিল। অগত্যা 2 বোন মায়ের সঙ্গে বাসায় ফিরে গেল। মোর্শেদ সাহেবরা 2 ভাই 2 বোন। 2 ভাই নিজেদের বাড়িতে 2 ফ্লোর মিলে থাকেন। বর্ষাদের ফ্ল্যাট 4 তলায় আর মাহরিনরা 3 তলায়। এছাড়া এই 7 তলার বাকি সব ফ্লোর ভাড়ায় দেওয়া। বর্ষারা চলে যাওয়ার পর মাহরিন বাবার ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। দরজা খোলাই ছিল। ঘরের এক পাশে বসে মোর্শেদ সাহেব কেসের ফাইল ঘাঁটছিলেন আর আয়েশা বেগম বিছানা ঠিক করছিলেন। মাহরিন দরজায় নক করতে দুজনে নিজেদের ব্যস্ততা ছেড়ে দরজার দিকে তাকালো। মাহরিন সহসা মায়ের উদ্দেশ্যে বলল, তাহমিদ সাহেবের নাম্বারটা পাওয়া যাবে আম্মু? আয়েশা বেগম অল্প নয় বরং অনেকটাই চমকালেন মেয়ের কথা শুনে। চমকে কিছু বলতে চাইলে মোর্শেদ সাহেব খুশি খুশি নিজের মোবাইলটা হাতে তুলে বললেন, নাম্বারটা মেসেজ করে দিচ্ছি তোমাকে। মাহরিন অধর প্রসারিত করে হাসল, অতঃপর নিজের রুমের দিকে চলে যায়। যতই নিজের রুমের দিকে যাচ্ছে ততই মাহরিনের হাসি খুশি মুখমণ্ডলের পরিবর্তন শুরু হতে লাগলো। শেষমেশ হাসি খুশি মুখখানায় এখন রাগ চুইয়ে চুইয়ে পড়ছে। মাহরিন দরজাটা আটকালো অত্যন্ত জোরে। সেই শব্দ মোর্শেদ সাহেবের ঘর অবধি পৌঁছে যায়। আয়েশা বেগম এতে ঘাবড়ে যায়, কিন্তু মোর্শেদ সাহেব অধর হেলিয়ে হাসলেন। আয়েশা বেগম এবার বললেন, বাপ মেয়ে মিলে কি শুরু করেছেন আপনারা?
বিয়ে নিয়ে মেয়ে এমন করছে কেন? ছেলে তো ভালোই। মোরশেদ সাহেব ফাইলের চোখ বুলিয়ে হেসে বললেন, এটা আমার এবং আমার মেয়ের পার্সোনাল ম্যাটার আয়েশা, মাহরিনকে যা খুশি করতে দাও। আয়েশা বেগম এবার চটে গেলেন। বিছানায় সোজা শুয়ে পড়ে মিনমিন করে বললেন, আপনারা যা খুশি করেন, আমার কি? তাহমিদকে মাহরিন কল করলো। রিং হতে হতে আপনা আপনি কেটে যাচ্ছে। কি ব্যাপার? মাহরিনের ভুরু কুঁচকে যায়, কল ধরছে না কেন? পরপর আরও দুবার কল করলো মাহরিন। ওপাশ থেকে তাও কোনো সাড়া পায়নি সে। মাহরিনের চট করে মনে পড়ল হাত ভাঙার কথা। নিশ্চয়ই ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। তবু মাহরিনের কেন যেন মনে হচ্ছে এই লোক তাকে ইগনোর করছে। এই লোককে মাহরিন বিয়ে করবে না বলেছে, তাও কেন বিয়ে করার জন্য এতটা উঠে পড়ে লেগেছে? সমস্যা কি তার? এই প্রশ্নগুলোর উত্তর চাই মাহরিনের। মাহরিন কিছুতেই নিজের রাগ সামলাতে পারছে না। একসময় মাহরিনও বাবার সঙ্গে এই অঘোষিত যুদ্ধ চালিয়ে নেওয়ার পণ করল। সে নিজেকে জিতে দেখাবেই। যতই ধাক্কা আসুক, বালিশের কাছে ফোনটা ফেলে মাহরিন ঘুমিয়ে পড়ল। ঘুমটা ভাঙল একদম কাক ভরে। চোখ বন্ধ অবস্থায় মাহরিনের ভুরু কুঁচকে গেল। ফোনের অসহ্যকর রিংটনে মাহরিন এপাশ ওপাশ করল কিছুক্ষণ, কিন্তু কিছুতেই ঘুমাতে পারল না রিংটনের শব্দে। উপায় না পেয়ে ফোন কানে দিল সে। নাম্বারটা পরখ করে বুঝেছে ঘুম নষ্ট করার কারণ তাহমিদ। বিরক্তিকর ও ঘুমে ভাষা গলায় বলল, হ্যালো। ওপাশ থেকে তাহমিদের উত্তর এলো, রাতে এতবার কল দিলেন, এমার্জেন্সি কিছু? মাহরিন কপাল কুঁচকানো অবস্থায় চাপা সরে বলল, না, আই এম এক্সট্রিমলি সরি, রাতে মেডিসিন নেওয়ার পরপরই ঘুমিয়ে গিয়েছিলাম। মাহরিন তখনও ঘুমের ঘরে বলল, সরি টরি বলার জন্য এই অসময়ে কল দিয়েছেন? তাহমিদ কিছুটা নীরব থেকে বলল, ঘুম পুরোপুরি হলে কল কিংবা টেক্সট করবেন। মাহরিন হৌহা কিছু না বলেই ফোন বালিশের পাশে রেখে দেয়। তাহমিদ 1 মিনিট মাহরিনের উত্তরে অপেক্ষা করে কল কেটে দেয়। মাহরিন ঘুম থেকে উঠল বেলা 11টায়। সচরাচর সে এত বেলা করে ঘুমায় না, তবে আজ কেন যেন ঘুমালো। আবহাওয়া ঠান্ডা থাকলে যেন ঘুম চোখ ছাড়তে চায় না। মাহরিন ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে দেখল মা বসে টিভি দেখছেন। বাবা নেই, হয়তো থানায় চলে গিয়েছে। ফ্রিজ খুলতে চট করেই তাহমিদের কথা মনে পড়ল। সে ফ্রিজ বন্ধ করে আবারও রুমের দিকে ছুট দিল। তাহমিদকে কল করলো সে। তাহমিদের কাছেই বোধহয় ফোন ছিল। তাহমিদ কল রিসিভ করে বলল, ঘুম ভেঙেছে? মাহরিন বলল, তবে আমি আপনাকে কিছু একটা বলেছিলাম সেদিন। তাহমিদ মনে করার চেষ্টা করে বলল, হ্যাঁ, কিছু তো বলতে নিচ্ছিলেন। তখনই আমার কল এসেছিল, পরবর্তীতে জিজ্ঞেস করার সময় হয়নি। মাহরিন হতভম্ব হয়ে পড়ে তাহমিদের মুখে এ কথা শুনে। তাহমিদ তাহলে মাহরিনের সেই গোছানো এক বাক্য শুনেনি। অথচ মাহরিন কতটা স্বস্তিতে ছিল এই ভেবে যে তাহমিদ বিয়ের জন্য না করে দিবে। গতকাল রাগও হচ্ছিল এই ভেবে যে তাহমিদ সব জেনে বিয়েতে হ্যাঁ বলেছে। মাহরিনের ধ্যান ভাঙে তাহমিদের কথায়। মাহরিন, আর ইউ ওকে? মাহরিন অতি দ্রুত সামলে নিল নিজেকে। হ্যাঁ বলুন। বললেন না তো আপনি কি বলতে নিচ্ছিলেন সেদিন? তাহমিদকে বেশ ঠান্ডা স্বভাবের মনে হলো মাহরিনের, তাই ভাবল তাহমিদকে কাটিয়ে দেয়া সহজ হবে। সব কিছু ভেবেচিন্তে মাহরিন বলল, আজ লাঞ্চে দেখা করবেন আমার সাথে কোনো রেস্টুরেন্টে? শিওর। বিয়ের আগে দেখা তো এমনিতেও করতাম আমি, ভাগ্যিস আপনি আগে বললেন। মাহরিন কিছুটা অপ্রস্তুত হয়ে যায় তাহমিদের এ কথা শুনে। সে কি বেশি তাড়াহুড়ো করে ফেলেছে? মুহূর্তে সেসব চিন্তা উপড়ে পড়ল সে। কেনই বা বলবে না? হাতে যে সময় নেই। দুজন মিলে রেস্টুরেন্ট সিলেক্ট করে একটা নির্দিষ্ট সময় ঠিক করে ফেলল। মাহরিন তখনই তৈরি হয়ে বেরিয়ে যায়। নাস্তাটাও আর বাসায় করেনি, এ নিয়ে আয়েশা বেগম চেঁচামেচিও করলেন, এই নবাবের বেটি, এত খেটে রুটি ভাজি বানালাম, সেসব মুখে না তুলে নির্লজ্জের মতো বেরিয়ে যাচ্ছিস কেন? খেয়ে যা, শুধু শুধু রুটিগুলো যে নষ্ট হবে। মাহরিন মাহরিনের কান পর্যন্ত আর পৌঁছালো না সেসব কথা। এদিকে আয়েশা বেগম ঘরে বসে ফুঁসে গেল। মাহরিন ইচ্ছে করে লেট করে পৌঁছায় নির্ধারিত রেস্টুরেন্টের সামনে। ইচ্ছে ছিল তাহমিদকে শিক্ষা দিবে, বোঝাবে এরকম দেরি করা মেয়ে বিয়ে করা তার জন্য কতটা অশান্তির। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে তাহমিদ তখনও আসেনি। মাহরিন বিরক্ত হলো। অপেক্ষা করার কথা ছিল তাহমিদের, অথচ অপেক্ষা করছে সে নিজে। মাহরিন বিড়বিড় করে বলল, হাত ভাঙা ডাক্তারটা একটু শান্তি দিচ্ছে না আমায়। মাহরিন ঘন ঘন হাত ঘড়িতে সময় দেখল। দুপুরে রোদের প্রবল তাপের মতো সময়ও যেন কাটছে না। তাহমিদ আসলো 10 মিনিট পর সিএনজিতে করে।
ভাড়া মিটিয়ে লম্বা লম্বা পা ফেলে মুহূর্তে মাহারিনের সামনে এলো। মাহারিন প্রথম দিনের মতো সেজে নেই, এজন্যই হয়তো রোদের তাপে গালের লালাভ বর্ণ একটু বেশি চোখে লাগছে। তাহমিদ ব্যস্ত গলায় বলল, দুঃখিত, একটু হাসপাতালে গিয়েছিলাম, সেখান থেকে ফিরতেই দেরি হয়ে গেছে। হাসপাতালের কথা শুনে মাহারিন কিছুটা দমে যায়, তাই বিরক্তি প্রকাশ না করে মিনমিন করে বলল, ইটস ওকে। তাহমিদকে পাঞ্জাবির পর আজ ফর্মাল শার্টে দেখল মাহারিন। সাদা শার্ট, ইন করা আর কালো প্যান্ট, চুলগুলো কিছুটা এলোমেলো। তবে বিশ্রী ব্যাপার হচ্ছে তাহমিদের এক হাত ঝুলে আছে। এই হাত ঝুলে থাকাটা যেন একদমই মানাচ্ছে না তাহমিদকে। মাহারিনের খুব করে জানতে ইচ্ছে করে তাহমিদের হাত কি করে ভাঙল, তবে কী ভেবে তা জিজ্ঞেস করা হয় না। মাহারিন সেসব ভুলে তাহমিদের সাথে রেস্টুরেন্টে প্রবেশ করল। নিজেদের পছন্দসই এক টেবিলে গিয়ে বসল। তাহমিদ মাহারিনকে জিজ্ঞেস করলো, কি খাবেন, চা নাকি কফি? রেস্টুরেন্টে এসে তাহমিদ চা কফি সাজছে, তাও লাঞ্চের সময়ে। মাহারিন কি বলবে খুঁজে পেল না। তাহমিদ যেন মাহারিনের মুখ দেখে বুঝে ফেলল সবটা। তাহমিদ অধর বাঁকিয়ে হেসে বলল, আচ্ছা ঠিক আছে, মেনু দেখে কি খাবেন বলুন, আজ আপনার পছন্দেই লাঞ্চ করব। মাহারিন তাহমিদের পছন্দের তোয়াক্কা করল না। সে মেনু দেখে নিজের পছন্দসই খাবার অর্ডার করল। তাহমিদ মাহারিনের পছন্দকে গুরুত্ব দিল। তাহমিদের সামনে পড়ে মাহারিন তার সাজানো গোছানো কথা হারিয়ে ফেলেছে। কি থেকে কি করবে বুঝতে পেল না, তাই কথা বলা শুরু করতে বলল, হাত ভাঙা অবস্থায় হাসপাতালে গিয়েছেন যে, ছুটি নেননি? তাহমিদ এক পলক মাহারিনের দিকে চেয়ে নজর সরিয়ে বলল, পেশেন্ট ছিল। মাহারিন আন্দাজে বলল, আপনি কি নিউরোলজিস্ট? তাহমিদ হেসে বলল, না, অর্থোপেডিক্স। মাহারিন চট করে ধরতে পারল না। কিছুক্ষণ চিন্তা ভাবনা করে অবাক হলো। হাড়ের ডাক্তার কিনা নিচে হাত ভেঙে বসে আছে, এ কি অদ্ভুত কাণ্ড। মাহারিন এসেছিল বিয়ে ভাঙতে, অথচ সে এখন তাহমিদের পেশা এবং হাত ভাঙা নিয়ে চিন্তায় মগ্ন। খাবার আসতেই তার হুঁশ ফেরে। এক চামচ খাবার মুখে তুলে মাহারিন বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই না। তাহমিদও খাচ্ছিল। মাহারিনের কথা শুনে খাবার গলা আটকাতে আটকাতে বেঁচেছে। চট করে তাকালো সে মাহারিনের দিকে। মাহারিন তখন খেতে ব্যস্ত। কি নির্দ্বিধায় কথাটা বলেছে সে, আসলে মেয়েটার মধ্যে দম আছে। তাহমিদ পানিটা খেয়ে বলল, আমার ভাঙা হাত নিয়ে কোনো অভিযোগ? মাহারিন চোখ তুলে তাকালো তাহমিদের দিকে, পরপর বলল, না, মুড নেই আপনাকে বিয়ে করার। হাসে তাহমিদ এ কথা শুনে, বলল, কিন্তু আমার আপনাকে বিয়ে করার খুব মুড আছে। মাহারিন তার বামে হাতের অনামিকা আঙ্গুলে দেখালো। খালি আঙ্গুল দেখে বলল, আপনার মায়ের দেয়া আংটিটাও আমি খুলে ফেলেছি, তাই আশা রাখছি আপনি বিয়েটা ভেঙে দিবেন। আমি আপনাকে বিয়ে করতে চাই না, আমার মর্জির বিরুদ্ধে এই বিয়েটা হতে যাচ্ছে। তাহমিদের মধ্যে এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেল না। সে নিজের মতো করে খেতে খেতে বলল, আচ্ছা, কোনো ব্যাপার না, আংটি নিয়ে আমি তেমন মাথা ঘামাই না, খুলে রাখলেও কোনো অভিযোগ নেই। আর মর্জির বিষয়টা আপনার পরিবারকে গিয়ে বলুন, আমার সাধ্যই আছে, তাই আমি আপনাকে বিয়ে করব। মাহারিন মাহারিন এবার রেগে যায়। লোকটা নিজেকে যতটা শান্তশিষ্ট দেখায় তেমন মানুষ নন, বরঞ্চ বোঝা গেল ভীষণ তেরা প্রকৃতির। মাহারিন এবার চটে গিয়ে বলল, আমার মর্জি ছাড়া আপনি আমাকে বিয়ে করতে পারবেন? তাহমিদ খাবার গিলে মাহারিনের রাগী মুখটার দিকে তাকালো। ঘাড় কিছুটা কাত করে নড়েচড়ে বলল, কেন নয়, বয়ফ্রেন্ড আছে? মাহারিন মুখ ফসকে বলে ফেলল, না। তবে অন্য কোনো কারণ? প্লিজ ভাঙ্গা হাতের অজুহাত দিবেন না। আপনাকে দেখতে যাওয়ার আগের দিন হাত ভেঙেছে, বেশি দিন এমনিতেও নেই প্লাস্টার খোলার। মাহারিন চোখ রাঙিয়ে বলল, আমার আপনাকে পছন্দ না। হয়ে যাবে পছন্দ। আর মাহারিন কিছু বলল না। এবার ফুসতে ফুসতে নীরবে খাওয়া পুরোটা শেষ করলো। তাহমিদও মাহারিনের খাওয়া দেখতে দেখতে খেলো। মাহারিন যতই রেগে থাকুক না কেন, খাবারের উপর কখনোই রাগ দেখে না। এজন্য অসহ্য লোকটার সামনে বসা সত্ত্বেও দাঁতে দাঁত চেপে খাবারটা সেরে ফেলল। তাহমিদ মানিব্যাগ বের করার আগে মাহারিন খাবারের বিল দিয়ে দেয়। টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে উঠল। অতঃপর বলল, আপনাকে আমি বিয়ে করব না, এটাই আমার ফাইনাল ডিসিশন। আসছি। বহুদিন পর আবারও বাবা মেয়ের মাঝে দ্বন্দ্ব তৈরি হয়, সবটাই বিয়েকে কেন্দ্র করে। মাহারিন এক বাক্যে তাহমিদকে বিয়ে করবে না বলে দেয়, আর মোর্শেদ সাহেবও এক বাক্যে বলেছেন মাহারিন বিয়ে করলে তাহমিদকেই করবে। মোর্শেদ সাহেব একসময় প্রশ্ন করলেন, তাহমিদকে তোমার কেন পছন্দ না? কারণ সে তোমার পছন্দ। তো তুমি এখন কি চাচ্ছ? তোমার পছন্দে আমি বিয়ে করব না। মোর্শেদ সাহেব অধর বাঁকিয়ে হাসলেন। ঠাট্টা সুরে বললেন,
তোমার পছন্দ তো দেখা হয়ে গেছে মা। কয়েক ঘন্টার জেল ভ্রমণে ছেলেটা তোমার থেকে 10 হাত দূরে চলে গেছে, ফিরে তাকায়নি তোমার দিকে। মোরশেদ সাহেব কখনোই মেয়ের সাথে কোনো দেয়াল রাখেননি। সম্পর্কটা তিনি সবসময় বন্ধুর মতো রেখেছেন। একমাত্র মেয়ে, বাবা মাকে আগে বন্ধু হতে হবে, এজন্যই বোধহয় মোরশেদ সাহেব অবলীলে এ ধরনের কথাটা বলে দিয়েছে। তবে মাহরিন লজ্জা পেল বাবার কথাতে। সে নিজেও জানে ওই বাটা আস্ত এক বজ্জাত ছিল। খামোখাই মাহরিন ছেলেটাকে পছন্দ করেছিল। ছেলেটা প্রপোজ করার পর তো মাহরিন কত খুশি হয়েছিল। সেই মুহূর্ত মনে পড়লে মুখ কুঁচকে যায় তার। প্রেমিক হবে বীর পুরুষের মতো। যদি বীর পুরুষের মতো দম নাই থাকে তার বুকে, তাহলে প্রপোজ করলো কোন সাহসে, তাও আবার পুলিশের মেয়েকে। কীভাবে যে গোটা একটা দিন মাহরিন প্রেমে হাবুডুবু খেলো, সি। তবে এসব তো আর মাহরিন তার বাবার সামনে প্রকাশ করবে না। সে নিজের জেদ বজায় রাখবেই। মাহরিন একবার নয় কয়েকবার চেয়েছিল প্রেমে পড়তে। সবখানে বাবা এসে হাত ঢুকিয়ে দিয়েছে, যার ফলস্বরূপ কাহিনী আগুনোর আগেই ইতি টানতে হয়েছে। মাহরিন সমান তেজ ধরে বলল, জেলে ভরলে যে কেউ ভয় পাবে বাবা। তাহমিদ সাহেব তো এখনও জেলে যায়নি, তাই ভয় পাচ্ছে না। তাকে জেলে ভরে দাও, সেও দেখবা বিড়ালের মতো মিউমি করছে। মোরশেদ সাহেব তখন মিটিমিটি হেসে বললেন, আমার পছন্দকে আমি জেলে ভরবো, তা কি করে হয়? তুমি নিজেই তো একটা জেলখানা মা। মাহরিন এবার চটে গিয়ে বলল, আমি আর কোনো কিছু শুনতে চাই না বাবা। আমি তাহমিদ সাহেবকে বিয়ে করব না মানে করব না, নয়তো আমি কিছু একটা করে বসবো। মোরশেদ সাহেব টিভির রিমোট হাতে নিয়ে সিনেমার চ্যানেল ঘাঁটতে ঘাঁটতে বেশ চিন্তিত গলায় বললেন, যা খুশি করো, বিয়ের সময় তো আছে হাতে কিছুদিন মাত্র। মাহরিন বাবার সামনে দাঁড়ালো না, হনহনিয়ে নিজের রুমে চলে যায়। প্রতিবারের মতো দরজা বিকট শব্দে লাগিয়েছে। এতে করে আয়েশা বেগম রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল, আরে আস্তে দরজা লাগা, এত রাগ কিসের? মোরশেদ সাহেব তাতে হেসে বললেন, করতে দাও মেয়ের মর্জি, দরজা ভাঙলে আরেকটা লাগিয়ে দেব। আয়েশা বেগম দীর্ঘশ্বাস ফেলেন। কি যে শুরু হয়েছে তার সুখের সংসারে। বিকেলে তাহমিদের মা অর্থাৎ পারভিন তার ছোট মেয়েকে নিয়ে আসলেন হবু ভাবির সঙ্গে দেখা করাতে। ভদ্রমহিলা হুট করে এসেছেন বটে, তবে হাতে করে বাহারি মিষ্টান্ন আনতে ভোলেননি। ছেলের শ্বশুরবাড়িতে বুঝি খালি হাতে আসা যায়? তাহমিদের ছোট বোনের নাম তাহিয়া। মাহরিনকে দেখতে আসাটা হুট করেছিল। এছাড়াও বিয়ে ঠিক হলেই মেয়েকে নিয়ে আসবেন ভেবেছিলেন। এখন তাই করলেন পারভিন আক্তার। তাহিয়া এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে, বেশ ছোট সে মাহরিনের থেকে। মোরশেদ সাহেব ঘণ্টাখানেক আগে আয়েশাকে বলে দিয়েছিলেন মাহরিনের হবু শ্বশুরবাড়ি থেকে দুজন আসবেন। তাই থেকে আয়েশা প্রস্তুতি শুরু করেছেন। মেয়ে ঘরেই ছিল, তাই কিছু বলার প্রয়োজন পড়েনি। মাহরিন ভেবেছিল বিকেলে কোথাও ঘুরে আসবে, তৈরিও অর্ধেক হয়েছিল। এমন তো অবস্থায় হুট করে ওরা চলে আসে। মাহরিনের বাইরে যাওয়া বাতিল হয়ে গেল। আর কি, মুখ গোমড়া করে বাইরের পোশাক বদলে ফেলেছে। পারভিন আক্তার তাহিয়াকে সঙ্গে নিয়ে লিভিং রুমে বসেছিলেন। মাহরিন সালাম দিয়ে অন্য সোফায় বসেছেন। মাহরিনের হাতে সেই আংটি। এখানে আসার আগে আয়েশা জোর করে পরিয়ে দিয়েছেন। এতে মাহরিন বিরক্ত, বিয়ে করবে না অথচ কত নাটক করতে হচ্ছে। ভদ্রমহিলা সর্বপ্রথম যেন মাহরিনের হাতের দিকে তাকিয়েছিলেন। তারপর তিনি হেসে মেয়ের উদ্দেশ্যে বললেন, দেখ তাহিয়া, তোর ভাইয়ের বউ। বউ শব্দটা কেমন গায়ে সূচের মতো বিঁধল মাহরিনের। তবুও মাহরিন সেসব দমিয়ে হাসি মুখে তাকালো তাহিয়ার দিকে। তাহিয়া দেখতে অনেকটা পারভিন আক্তারের মতোই। পারভিন আক্তার এমনিতে দেখতে বেশ সুন্দরী। সৌন্দর্য এখনও তার ম্লান হয়ে যায়নি। তাহিয়ার চোখ মুখ জলজল করছে। সে আচমকা বলল, এত সুন্দরভাবে কোথায় পেলে মা? লাল টুকটুক লাগছে। মাহরিন লাল থ্রি পিস পরেছিল, তাই সম্ভবত তাহিয়াই কথাটা বলেছে। মাহরিন চুপচাপ সেসব প্রশংসা গিলে নেয়। ভদ্রতার খাতিরে টুকটাক কথাবার্তা বলল। তাহিয়া খুব মিশুক মেয়ে, বোঝাই যাচ্ছে। মাহরিন ভাবল যদি আজ পরিস্থিতি ভিন্ন হতো তবে তাহিয়া তার ননদ হলে মন্দ হতো না। কিন্তু মাহরিন যে তার জেদে অটল। সন্ধ্যায় তাহিয়ারা চলে গেল। রাতে মাহরিনের ফোনে কল আসলো তাহমিদের। মাহরিন বিরক্ত হয়ে কল রিসিভ করল। বিরক্ত কণ্ঠে ঢেলে বলল, কি চাই? আমার হবু বউকে আপনার শপে অ্যাভেলেবল। মাহরিনের ভুরু কুঁচকে যায়, বলল, বউয়ের সিগন্যাল অন্য কোথাও পাবেন, এখানে নেই। কিন্তু সিগন্যাল তো আমি তোমার থেকে পাচ্ছি। আপনি ডাক্তার হলেন কি করে? পড়াশোনা করে। ডাক্তার এত তর্ক করে? কোথায় তর্ক করলাম? আলাপ করছি। আলাপ বোঝেন না? মাহরিন মহা বিরক্ত হলো, বলল, আপনার আমাকে বিয়ে কেন করতে হবে? ভেঙে দিন না বিয়ে, তাহলে তো সব ঝামেলা মিটে যায়।
আপনার আমাকে বিয়ে করতে সমস্যা কি শুনি? এর জবাবে মাহারিন কোনো উত্তর দিতে পারল না। তাহমিদ আবার বলল, আপনি ভীষণ অকৃতজ্ঞ জানেন। অবাক হয়ে মাহারিন বলল, কি করে? এই যে সৌভাগ্যকে পায়ে ঠেলে দেন। আপনাদের মেয়েদের তো সবসময় নেশাখোর ছেলে পছন্দ। আমি নেশা করলে আপনিও আমাকে চুজ করতেন। খেপে যায় মাহারিন। এক্সকিউজ মি। মাহারিন সবে কঠিন এক কথা বলতে নিচ্ছিল, তখনই তাহমিদ তার কথায় ফোন কেটে বলল, পেশেন্ট কল দিচ্ছে, রাখছি। মাহারিন তখন ফোনের দিকে চেয়ে মুখ ভেঙে আপন মনে বলল, পেশেন্ট নাকি গার্লফ্রেন্ড কে জানে। পরের দিন ঘুম থেকে উঠে আয়শা দেখতে পান তার মেয়ে বাড়ির কোথাও নেই। না বলেই উধাও। ভয়ে আয়শার বুক চিনচিন করে ওঠে। তিনি তৎক্ষণাৎ ছুটলেন স্বামীকে ডাকতে। মোরশেদ সাহেব তখন ঘুমোচ্ছেন। আয়শা স্বামীকে ডাকতে ডাকতে বললেন, শুনছেন, মাহারিন বাসায় নেই। কারোর সাথে পালিয়ে যায়নি তো? মোরশেদ সাহেব ঘুমাতে পারলেন না আর, স্বাভাবিকভাবেই ঘুম থেকে উঠে বসলেন। সেই প্রসঙ্গে নায়কে বললেন, আজ এত তাড়াতাড়ি উঠালে কেন? এখন স্পেশাল নাস্তা বানাও, যাও। ঘিয়ের পরোটা খাবো, সঙ্গে করলা ভাজি আর ঢেঁড়স ভাজি দুটোই করবে। চাটা আগে দিয়ে যাও, ফ্রেশ হয়ে আসছি। আয়শা বেগম খেপে গেলেন স্বামীর বেপরোয়া কথায়। গমগমে কণ্ঠে বললেন, আমি কি আপনার সাথে কৌতুক করছি? সবসময় মজা নেন কেন এত? আমি কোথায় বললাম কৌতুক করছো? মেয়ে পালায়নি কোথাও। তুমি গিয়ে নাস্তা বানাও। বেশি আজেরে থাকলে মেয়ের ফ্রেন্ডদের কল দাও। দেখো কোথায় ঘাপটি মেরে বসে আছে। এখন এসব ভেবে প্রেশার বাড়িও না আর। আপনার যা কাণ্ড করে বেড়াচ্ছেন তাতে প্রেশার না বাড়িয়ে উপায় আছে। যেমন বাপ তেমনই মেয়ে। আয়শা হন হন করে ঘর থেকে বেরিয়ে যায়। মোরশেদ সাহেব হাই তুলে নিজ মনে বললেন, আজ আর আমার কপালে নাস্তা জুটবে না। আয়শা লিভিং রুমে বসে বসে মাহারিনের যে কয়েকজন বান্ধবী ছিল সবাইকে একে একে কল করলো, কিন্তু কারোর সাথে মাহারিন নেই। কোথায় গেল মেয়েটা? ঠিক আছে তো? নাকি বাবার সাথে রাগ করে কোনো ছেলের সাথে পালিয়েছে? ধুর, কিসব ভাবছে সে। সিনেমা আজকাল বেশি দেখা হচ্ছে, দেখেই উল্টোপাল্টা চিন্তা বেশি আসছে। আয়শার কোথায় কোথায় কল করা যায় খুঁজতে লাগলো। না আন্টি, মাহারিন আমাদের বাড়িতে নেই বলেই স্পৃহা মাহারিনের দিকে তাকালো। মাহারিন স্পৃহার বিছানায় একপাশে লম্বা হয়ে শুয়ে আসছে। শুধু শুয়ে নেই, অবশ্য ঘুমাচ্ছে। মাহারিনের জন্য বাধ্য হয়ে মিথ্যে বলে কল কেটে দেয় সে। স্পৃহা মাহারিনের কাছে এসে তাকে ঠেলে ঘুম ভাঙালো। মাহারিন ঘুমের মধ্যেই ভুরু কুঁচকে ফেলল। পরপর ঘুমের ঘরে বলল, ঘুমাতে দে তো স্পৃহা। ঘুমায়নি গতকাল রাতে। স্পৃহার সাথে মাহারিনের পরিস্থিতির শুরুটা ছিল অদ্ভুত। মাহারিনের কাছাকাছি পাশের শহরের এক সুন্দর নদী বয়ে গিয়েছে। নদীটা পদ্মা নদীরই একটি শাখা। সেই নদীরই এক তীরে বড় পাথর বসিয়ে সুন্দর ঘোরাঘুরির স্থান হিসেবে বানানো হয়। জায়গাটার নাম ঝিল চত্বর। তাই কম বেশি বিভিন্ন বিচিত্র মানুষই সেখানে আসে ঘুরতে, কিংবা নদীর স্নিগ্ধ বাতাসে শ্বাস নিতে আসে। অনেক দূর থেকেও এখানকার সৌন্দর্য উপভোগ করতে আসে। মাহারিনও তার বোনদের সাথে প্রায়ই যেত। তো প্রতিবারের মতো সেবারও মাহারিন গিয়েছিল। সেখানকার এক পাথরে নদীর দিকে মুখ করে স্পৃহা বসেছিল। বর্ষার ছবি ভালো আসছিল না বলে স্পৃহাকে ডাকে সে। স্পৃহার চমকে চাইতে মাহারিন প্রথমবারের মতো দেখেছিল তার চোখে জল। স্পৃহা অবশ্য সেই পাথর থেকে সরে বসেছিল, কিন্তু মাহারিন স্পৃহার কান্নারত মুখটা দেখে কিছুতেই শান্তি পাচ্ছিল না। আবার বিরক্ত করবে সেটাও পারছিল না। দোটানায় ভুগতে ভুগতে মাহারিন সেদিন স্পৃহার পাশে বসে, স্পৃহার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। স্পৃহাও সেদিন চোখ মুছে মাহারিনের সাথে মিশেছিল। মাহারিন সবসময় মোটিভেট করতে পারে ভালো, তার বিশেষ গুণটির মাঝে এটি অন্যতম। স্পৃহার ডিপ্রেশন সে নিজেই যেন ধীরে ধীরে মুছে দেয়। দেখাটা তাদের ঝিল চত্বরে হলেও মাহারিন পরবর্তীতে জানতে পারে স্পৃহা তার ভার্সিটির তারই এক ইয়ার ছোট। তা অবশ্য বিশেষ প্রভাব ফেলেনি তাদের বন্ধুত্বে। স্পৃহা বাজে রকমভাবে প্রেমে ধোঁকা খায়। স্পৃহা মন থেকে ভালোবেসেছিল ছেলেটাকে, কিন্তু সে ঠকে যায়। এই বিষয়টা কিছুতে মানতে পারছিল না স্পৃহা। এই জন্য নিজেকে সামলে নিতে সে নদীর পাড়ে গিয়ে বসে থাকত। এখানে লোক সমাগম বেশি থাকলেও কেউ কখনো তাকে বিরক্ত করেনি, আগ বাড়িয়ে জিজ্ঞাসা করেনি কি হয়েছে। স্পৃহা নিজেও কাউকে গোনায় ধরত না। তবে মাহারিনের বেলায় গিয়ে স্পৃহার কি হলো কে জানে। মাহারিন ফোলা চোখে স্পৃহার সাথে নাস্তা করছে। সকাল এখন 11টা বাজে। মাহারিনের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তার বিশেষ ঘুম হয়নি। স্পৃহা মাহারিনের মুখোমুখি বসে মাহারিনকে কিছু বোঝার চেষ্টা করছে। একসময় না পেরে স্পৃহা বিরক্ত হয়ে বলল, আঙ্কেল আন্টিকে শুধু শুধু প্যারা কেন দিচ্ছিস মাহারিন?
তারা তো তোর ভালো যাচ্ছে। মাহারিন যেন শুনলই না স্পৃহার কথা। স্পৃহা আবার বলল, আমি তোর হবুবার ছবি দেখেছি, দেখতে তো ভালোই, সঙ্গে ডাক্তার, তোর লাইফ তো সেট হয়ে গেছে, তাহলে এমন করছিস কেন? মাহারিন এবার চোখ তুলে তাকাল স্পৃহার দিকে। মাহারিন ভুরু কুঁচকে বলল, দেখতে ভালো তো কি হয়েছে, ওই লোক পুরো দমে অসভ্য, তাকে এত করে বলেছি আমি তাকে বিয়ে করব না, অথচ সে ব্যাটা তারা ব্যাকা তারা কথা বলে মাথায় আগুন ধরিয়ে দিচ্ছে, গলতে গিয়েও গলতে পারছি না। ওটা বিয়ের আগে অনেক কিছুই মনে হয়, এখন যে তোর আঙ্কেলের প্রতি অন্ধ রাগ, এজন্যই ভাইয়াটার ভালো গুণ চোখে পড়ছে না। এত রাগ জেদ ভালো নয় মাহারিন, বুঝতে শেখ। মাহারিনের কপালে বিরক্তির ভাঁজ পড়ল, বলল, আমার শেখার বয়স পেরিয়ে গেছে, এখন তুই বল, আমি তোর বাসায় থাকলে কোনো সমস্যা হবে? হলে বল, আমি এখনই বেরিয়ে যাচ্ছি। মাহারিনের জেদের পাল্লায় পড়ে স্পৃহা দাঁতে দাঁত চেপে বসে রইল। নিজে তো কিছু করছেই না, সাথে তাকেও কাউকে কিছু বলতে দিচ্ছে না। এই চরম তেরা মেয়েটাকে নাকি স্পৃহা একসময় আইডল ভাবত। সেসব মাথায় আসতে স্পৃহার নাক কুঁচকে যায়। স্পৃহা এবার বিরক্তির সাথে বলল, এবার তবে কি করতে যাচ্ছিস তুই? মাহারিন আর চোখে স্পৃহার দিকে চেয়ে বলল, প্রেম করব ভাবছি, এছাড়া বিয়ে থেকে নিস্তার নেই। স্পৃহা হেসে ফেলল মাহারিনের কথা শুনে। মাহারিন ভুরু কুঁচকে বলল, মজা নিচ্ছিস নে, তবে আমি সত্যি বলছি, করা প্রয়োজন প্রেম। মাহারিন থেমে আবার বলল, এবার প্রেমের কথাটা তোর আর আমার মধ্যে থাকবে, বাকি বন্ধুদের জানাবি না। আমি 100% শিওর আমারই বন্ধু মহলের কেউ আমার সব আপডেট বাবাকে দিত, নয়তো আজও বুঝলাম না বাবা কি করে সবার আগে সব খবর পেয়ে যেত। নিশ্চয়ই কোনো গোয়েন্দা আছেই। স্পৃহা অবাক চোখে তাকালো এবার মাহারিনের দিকে। তবে মাহারিনের এ সমস্ত কথাবার্তায় কান্না দিয়ে বলল, তুই এখন যা ভাবার ভেবে নে, আমি আঙ্কেলকে কল দিয়ে বলে দিচ্ছি তুই বাড়ি ফিরছিস। মাহারিন তখনই চট করে স্পৃহাকে ধরতে যায়, কিন্তু স্পৃহা নিজের মোবাইল সামলে বারংবার এক কথাই বলে। মোর্শেদ সাহেবের নম্বরে কল করতেই নিচ্ছিল, অমনি মাহারিনের মোবাইলে একটা কল আসলো। মাহারিন স্পৃহাকে ছেড়ে নিজের মোবাইল হাতে নিয়ে দেখল তাহমিদের কল। এই মুহূর্তে সে কল করছে কেন? মাহারিন এবং স্পৃহা এবার একে অপরের দিকে তাকালো। স্পৃহা মাহারিনকে এক প্রকার জোর করিয়েই কল রিসিভ করালো। মাহারিন ফোনে স্পিকার দিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে তাহমিদ বলে ওঠে, কতক্ষণ লাগবে আপনার নিচে নামতে? তাহলে সেই অনুসারে সিএনজি ছেড়ে দিতাম, বলুন তো একটু। মাহারিন অত্যন্ত চমকে যায়। স্পৃহার দিকে অবাক চোখে চাইলে স্পৃহা ইশারায় বুঝালো সে নিজে বুঝতে পারছে না। মাহারিন গলা পরিষ্কার করে বলল, কোথায় আপনি? কোথায় আবার? আপনি যেখানে আছেন সেই বাড়ির নিচে। কি যেন নাম আপনার বান্ধবীর? সিসি। ইস! মাহারিন তৎক্ষণাৎ স্পৃহার ঘরের বারান্দায় ছুটল। রাস্তায় তাকাতে দেখল এক গাছের ছায়াতলে লম্বাটে করে একজন দাঁড়ালো। গলায় প্লাস্টার ঝোলা হাত দেখে মাহারিন তাকে চিনতে অসুবিধা হলো না। মাহারিন খট করে কলটা কেটে দেয়। স্পৃহা একবার মাহারিনের দিকে তো একবার তাহমিদের দিয়ে তাকে বলল, আঙ্কেল তো মনে হয় এবারও তোর চাল ধরে ফেলেছে। এমনি এমনি তো আর পুলিশ অফিসার হয়নি। আমার ভাই তো 1 মাসও ঢোকেনি পুলিশ ট্রেনিংয়ে, হাত পা ভেঙে ঘরে ফিরেছে। মাহারিন, যা এবার তাহমিদ ভাইয়ের সাথে। শুধু শুধু জেদ করে নিজের শক্তির অপব্যবহার করিস না। মাহারিন গরম চোখে তাকালো স্পৃহার দিকে। তোর বিয়ে হয়েছে, তোর উচিত বিয়ে নিয়ে আমায় সাবধান করা, আর তুই কিনা আমাকে আর উস্কে দিচ্ছিস। স্পৃহা হেসে বলল, বিয়ের মতো মজার সম্পর্ক আর কিছু নেই। আমি এনজয় করি, তাই তোকে বললাম এনজয় কর, আমার মতো নেশাখোরের কবলে পড়িস না। স্পৃহা বিবাহিত, মাস 6 হয়েছে তার বিয়ের। অ্যারেঞ্জ ম্যারেজই ছিল। বাবার বাড়িতে এসেছে গতকাল রাতে। মাহারিন এই মুহূর্তে কি করবে যখন ভেবে পাচ্ছিল না, তখনই স্পৃহার বাড়ির কথা জানতে পারে। তাই আর দেরি করে না, মোটামুটি এক পরিকল্পনা করে ভোরের আলো ফোটার আগে বেরিয়ে আসে। মাহারিন জেদ ধরে বলল, যাব না আমি। তখনই তাহমিদের মেসেজ আসলো। মেসেজে লেখা, পায়ে হেঁটে আসতে কষ্ট হচ্ছে বুঝি, কোলে করে আনতে পারবো না, হাতে ব্যথা আছে, তবে আপনি চাইলে আপনার হাত ধরে ঘর থেকে নিয়ে আসতে পারি। আপনি কি তাই চাচ্ছেন আপনার বান্ধবীর বাসায়? এরকম এক হুমকি পেয়েও মাহারিন নড়ল না অবধি। স্পৃহা সে মেসেজ পড়ে বারংবার মাহারিনকে যেতে বলছে। স্পৃহার মা বাড়িতে, সে কিছুতে এই ধরনের ব্যাপারগুলো ভালো চোখে দেখে না। তাদের তর্কের মাঝে স্পৃহাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে।
মাহারিন নিজেই ঘাবড়ে যায়। কলিং বেলের শব্দ শুনে দুই বান্ধবী তখনই রুমের বাইরে বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে স্পৃহার মা দরজা খুলে দেয়। দরজার মুখে দাঁড়িয়ে আছে তাহমিদ। তাহমিদ সাবলীল গলায় সালাম দেয় স্পৃহার মাকে। পরপর জিজ্ঞেস করলো, মাহারিন আছে? তাহমিদের নজর তখন মাহারিনের ওপর এসে পড়ল। মুহূর্তে দুজনের চোখাচোখি হয়ে যায়। স্পৃহা পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ বলল, মা, ভাইয়া মাহারিনের হবু বর, বিয়ের ডেট দিয়ে দিয়েছে, এখন মাহারিনকে নিতে এসেছে। স্পৃহার মা বুঝলেন, তাহমিদকে বিনয়ের সাথে ভিতরে ডাকলেন। মাহারিনের রেডি হওয়া অবধি অপেক্ষা করতে বললেন, কিন্তু তাহমিদ ভেতরে প্রবেশ করল না, বরং হেসে বলল, বিয়ের পর মাহারিনের সাথে আপনার আজকে দাওয়াত রাখব, আজকে একটু তাড়া আছে। স্পৃহা ততক্ষণে মাহারিনকে ঠেলে ঠুলে তৈরি হতে পাঠিয়ে দেয়। মাহারিনও বাধ্য। রাগে গসগস করতে করতে তৈরি হয় দ্রুত। তে তাহমিদকে সে কিছুতে শিক্ষা দিতে পারছে না। তার জীবনে বাবা নামক মানুষটা কি কম ছিল যে নতুন করে এই তাহমিদ এসে জুটেছে। মাহারিন তৈরি হয়ে তাহমিদের সাথে চলে আসলো। বাসার নিচে এসে দেখলো একটি গাড়ি দাঁড়িয়ে। তাহমিদ সে গাড়ির পেছনে দরজা খুলে মাহারিনকে ভেতরে বসতে বলল। মাহারিন তখনও চুপ করে দাঁড়িয়ে। তাহমিদ হাই তুলে বলল, রাস্তাঘাটে ভদ্রতা বজায় রাখুন, ঘুম থেকে জেগে সোজা এখানে এসেছি আমি। আপনি কি চান এই রোদের মাঝে একজন অভুক্ত আহত মানুষকে দাঁড় করিয়ে রাখতে? মাহারিন দাঁতে দাঁত চেপে বলল, আপনি এখানে কেন এসেছেন? এসির হাওয়া খেতে খেতে বলবো উঠুন। মাহারিন উঠে বসল। মাহারিনের পাশে বসে তাহমিদ। পুরো রাস্তায় মাহারিনের একটা প্রশ্নের উত্তর দিল না সে। এতে বিরক্ত হয় মাহারিন। গাড়িটা তাহমিদের, সেটা ড্রাইভার এবং তাহমিদের মধ্যকার কথাবার্তা দিয়ে ধরতে পারে মাহারিন। তাহমিদ একটি রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করায়। মাহারিনকে নামতে বলে বলল, আমি এখন করব ব্রেকফাস্ট আর আপনি করবেন লাঞ্চ, আসুন। মাহারিন বেঁকে বসে বলল, আমি যাব না। তাহমিদ গলা খাদে নামিয়ে মাহারিনের উদ্দেশ্যে বলল, এখন চাচা আমাদের পারিবারিক ড্রাইভার, তাই এমন কিছু করবেন না যেন সে আপনার বাবার শিক্ষাতে ভুল ধরে, আসুন। মাহারিন যে স্পৃহার বাড়িতে ছিল সেটা নাকি মাহারিনের মা স্পৃহার মায়ের থেকে শুনেছে। প্রতিমধ্যে স্পৃহা মাহারিনকে কল করে তা জানায়। এতে মাহারিনের কিছুই বলার থাকে না। মাহারিন ভেবেছিল বাড়ি ফিরে মায়ের থেকে বেশ বকা খাবে, সেই প্রস্তুতি নিয়েই মূলত ঘরে প্রবেশ করেছে সে। কিন্তু আয়েশা বেগমের তেমন কোনো সারশব্দ নেই। সে নিজের ঘরে নিজের মতো করে পড়ে আছে। মাহারিন ফ্রেশ হয়ে রান্নাঘরে খুঁজতেই দেখলো মা রান্নাও বসায়নি। মাহারিন বুঝে গেল আজ ঘরে চুলা জ্বলবে না। আয়েশা প্রায়ই একই কাজ করে। যদি ঘরে কোনো কারণে জটলা বাঁধে তাহলে সে ঘরবন্দি হয়ে বসে থাকে। মায়ের পুরাতন স্বভাব মনে করেই মাহারিন রান্না করতে দাঁড়িয়ে গেল। মাহারিন বরাবরের মতোই ভোজন রসিক, খাবারের প্রতি কখনো রাগ দেখায় না। তাই মায়ের এই স্বভাবের জন্য তাকে এক প্রকার বাধ্য হয়েই রান্না শিখতে হয়। মাহারিনের রান্নার সময়ে আয়েশা রুম থেকে বের হলো। ধূপধাপ খাবার টেবিলে কি যেন করে শেষমেশ চিটাঙ্গা ভাষায় বলল, সাধুর গত্তুই কেনন ফাদ্দনে তোরাত্তে বৌটিয়া বিয়ার গরম দোহাইনে জেললে মনে হয় এললে গর্দেনে, সাদে কাপড় গড়াগড়ি খাক, কারো আনা লাগবে না, তোমাদের তো অনেক টাকা, টাকার গরম দেখে যা খুশি করতেছ। আয়েশা বেগম সব কথা ছেড়ে আবারও ঘরের দরজা লাগিয়ে বসে রইলেন। মাহারিন তখন হতভম্ব হয়ে কিচেনের বাইরে তাকিয়ে। সে চট্টগ্রাম মেয়ে হলেও এই আঞ্চলিক ভাষা এখনও তার বুঝতে সময় লাগে, বলতেও পারে কম। মাহারিনের রাগ হলো। মা তো চাইলেই সাধারণভাবেই বলে যেতে পারত, ছাদ থেকে কাপড় আনতে হবে। মাহারিন চুলায় আঁচ কমিয়ে দিয়ে ছাদে চলে যায় শুকনো কাপড় আনতে। রশি থেকে যখন কাপড় নিচ্ছিল তখনই কই থেকে এক সিল এসে পড়ল মাহারিনের পায়ের কাছে। মাহারিন চমকে গিয়ে আশেপাশে তাকালো, দেখলো তাদের অ্যাপার্টমেন্টে বেশ কিছুটা দূরে এক বাড়ির ছাদ থেকে একজন ছেলে লুকিয়ে গেল। মাহারিনের তো চরম রাগ হয়। সে ঢিলটা হাতে নিয়ে তাকালো সেই ছাদে। মাহারিন বাবার রাগ সেই ঢিলের ওপর পুরোপুরি ঝেড়ে আবারও সেই ছাদে ফেরত পাঠালো, কিন্তু এতে ঘটল উল্টো ঘটনা। কাকতালীয়ভাবে সেই ছেলের মাথা উঠাতেই সেই ঢিল গিয়ে লাগলো তার কপালে, যা মাহারিন চলে আসায় টেরও পেল না। রাতের বেলা পুরো পরিবার একসাথে খেতে বসেছে। আয়েশা তখনও গোমরা মুখে বসে। মোর্শেদ সাহেব খেতে খেতে মাহারিনের উদ্দেশ্যে বললেন, বান্ধবীর বাসায় যাবা, সমস্যা নেই। তাই বলে বাসায় বলে যাবা না? মাহারিনের মুখে কুলুপ। সহসা বলল না এই ব্যাপার। কিছুটা নীরবতা পালন করে কীভাবে বলল, তাহমিদ সাহেবকে তুমি পাঠিয়েছো স্পৃহার বাড়ি?
তাহমিদের কথা শুনে আয়েশা বেগম নড়ে চড়ে বসলেন। তিনি উৎসুক চোখে স্বামীর দিকে তাকালেন। মোরশেদ সাহেব খাওয়া বজায় রেখে বললেন, বিয়ের আগে পরিচিত হলে তোমাদের নতুন সম্পর্ক সহজ হবে। আমি তাহমিদকে বিয়ে করব না বাবা। মোরশেদ সাহেব এবার চট করে তাকালেন মেয়ের দিকে। মাহারিনের তেজ এবার কিছুটা দমে এলো। বাবা মিশুক তা ঠিক, তবে তার সরল চোখের চাহনি মাহারিনকে ভয় পাইয়ে দেয়, যেমন এখন দিচ্ছে। মোরশেদ সাহেব বললেন, তাইলে তাহমিদের চাইতে ভালো ছেলে আমার সামনে এসে দাঁড় করাও। কথা দিচ্ছি তোমার পছন্দে বিয়ে করাবো তোমাকে। মা। বাবার এরকম এক কথা শুনে দুশ্চিন্তায় মাহারিন সারা ঘরমায় পায়চারি করছে। সে কিভাবে কি করবে কিছু বুঝতে পারছে না। বাবার থেকে তো সে চ্যালেঞ্জ নিয়ে নিল যে তাহমিদের থেকেও ভালো চয়েস এনে দাঁড় করাবে, কিন্তু এসব কি বললেই হয় নাকি? প্রেম ঘটিত ব্যাপারে বরাবরই ফেল সে। যদিও বা কখনো কখনো প্রেমের ফুল ফুটেছিল মনে, তাও সেসব ছেলেরা প্রেম করা পর্যন্তই, বিয়ে করার মতো যোগ্য তারা নয়। মাহারিনের মাথায় বারবার তাহমিদের চিন্তা মাথায় আসছে। তাহমিদ দেখতে ভালো, প্রফেশনালিও ভালো, তার পরিবারও মোরশেদ সাহেবের পূর্ব পরিচিত। নিঃসন্দেহে মোরশেদ সাহেব মাহারিনের ভালো চাইছে, তাই এরকম এক প্রস্তাব তিনি হাতছাড়া করেননি। কিন্তু মাহারিন তার বাবার প্রতি জমা চাপা রাগের জন্য চাইলেও সোজাভাবে এই বিয়েতে মত দিচ্ছে না, কারণ বারবার মনে হচ্ছে সে মত দিলে বাবা মেয়ের দ্বন্দ্বের মধ্যে সে হেরে যাবে। মাহারিনের আকাশ পাতাল ভাবনার মাঝে তাহমিদের মেসেজ এলো। মাহারিন ফোন চেক করলো। তাহমিদ লিখেছে, আগামীকাল ফিরে আসছেন। মাহারিন ভুরু কুঁচকে যে বলল, কেন, নতুন করে জ্বালাতনের ফোন দিয়ে আসছেন? পরপর মেসেজ এলো, আমি আর জ্বালালাম কই, আমি তো সারা জীবনের জন্য জ্বলে যাওয়ার পথ ধরেছি। মা বলল আপনাকে নিয়ে শপিংয়ে যাবে আগামীকাল বিকালে, সেজন্যই মেসেজ করা। মাহসিন চোখ পাকিয়ে তাকালো তাহমিদের মেসেজটার দিকে। না, এই লোক চরম বাজে, এর সাথে সংসার করা যাবে না, মাহারিনের একটা ব্যবস্থা করতে হবে। মাহারিন নিজেকে সামলে বলল, ঠিক আছে, লোকেশন জানিয়ে দিবেন। পরের দিন শপিংয়ে যাওয়ার কথা থাকলেও কোনো এক কারণে শপিংয়ে যাওয়া ক্যান্সেল হলো। তাহিয়া নাকি ছিল না বাড়ি, সে নাকি ঢাকা গিয়েছে। এতে মাহারিন স্বস্তি পায়। সে ভার্সিটির উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর যেতেই একটি যুবক তার পথ আগলে দাঁড়ায়। মাহারিন ভুরুকুচকে তাকায় সে ছেলের দিকে। ছেলেটা সোজা বলল, গতকাল বিকেলে আপনি ছাদে ছিলেন? হ্যাঁ তো। যুবকটি ফুঁসে উঠে বলল, আপনি জানেন আপনি কি করেছেন? কি? আপনি আমার ছোট ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছেন, তার মাথায় এখন ব্যান্ডেজ বাঁধা। মাহারিনের হঠাৎ গতকালকের কথা মনে পড়ল। মাহারিন এতে করে যুবকের উদ্দেশ্যে বলল, আপনার ভাই কি করেছে সেটা শুনবেন না? থতমত খায় যুবকটি, তবে সে নিজেকে সামলে বলল, যাই করুক, আপনি মাথা ফাটাবেন কেন? আপনার ভাই কোথায়? আমায় নিয়ে চলুন তার কাছে। যুবকটি তাই করল। মাহারিনকে নিয়ে যায় নিজের বাড়ি। মাহারিনের পরিচিত সেই ঢিলমারা ছেলেটির মা, সেজন্য ভদ্রমহিলা সহসা হাসি মুখে বলতে বসলেন মাহারিনকে। মাহারিন সৌজন্যতা বজায় রেখে কিছুটা কুশল বিনিময় করল। পরপরই খুলে বলতে লাগলো তার ছোট ছেলের কীর্তি। ছেলেটার নাম ইব্রাহিম, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। ইব্রাহিমের তাদের ছাদে ঢিল মারার স্বভাব আছে, তবে এই স্বভাবটা তুলির জন্য। এই ইব্রাহিম তুলিকে পছন্দ করে। তুলি প্রায় সময় ছাদে ওঠে। ইব্রাহিম সেই পায়তারা করে ঢিল মেরে নিজের উপস্থিতি জানান দিত। একসময় ইব্রাহিম ঢিলের সাথে একটা কাগজ পাঠায় তুলির জন্য, লাভ লেটার হিসেবে। সেটা আবার বর্ষা হাতে পড়ে যায়। বর্ষা সোজা মাহারিনের হাতে ধরিয়ে দেয়। মাহারিনের সুরহা করবে করবে করে আর করতেই পারেনি, বিয়ের প্যাচে পড়ে যাওয়ায়। এখন যেহেতু সুযোগ পেয়েছে, মাহারিন সব ঝরঝর করে জানিয়ে দিল। সব শুনে ইব্রাহিমের মা হতবাক। মাহারিন সব বলা শেষে বলল, আন্টি দেখেন, ইব্রাহিমের মাথায় ঢিল লাগাটা অ্যাক্সিডেন্ট ছিল, তার জন্য আমি দুঃখিত। তবে ইব্রাহিমকে একটু বোঝাবেন, মাত্র ওদের বয়সটা শুরু, এখন অনেক দূর এগোতে হবে, তাই আমার বোনের আশেপাশে যাতে ওকে না দেখি সেটা খেয়াল রাখবেন। আপনাকে সম্মান করি বলে আপনাকে বলে গেলাম, আসি আন্টি। বলেই মাহারিন বিদায় নিয়ে চলে যায়। ভদ্রমহিলা কিছুটা আহত হন ছেলের এসব কাণ্ড শুনে। তবে ইব্রাহিমের মা ছোট ছেলেকে আগে না ধরে বড় ছেলের মাথায় চাটি মারে। শাওন এতে মাকে বলল, মা আমাকে মারছো কেন? ছোটটা এসব করে বেড়ায়, তুই দেখিস নি এতদিন? তুই ওই কম্পিউটার ছাড়া আর কি বুঝোস? ছোটটার আগে তো তোকে ধরে পেটানো উচিত। ফাজিল, জানিস ওই মেয়ে কার? পুলিশের মেয়ে। পুলিশের বাড়ির মেয়ের পিছে এসব কি বান্দরামি করে বেড়াইছে সে?
শাওনের মুখে কোনো কথা নেই। সে জানতো ওই বাড়ির মালিক পুলিশ, কিন্তু ইব্রাহিম এতদিন পুলিশের মেয়েদের পিছিয়ে পড়েছিল জানতো না। রাগ এবার তার নিজেরও লাগছে। মা চলে গেলে শাওন মাহরিনের কথা ভেবে আপন মনে বলল, ইন্টারেস্টিং। বিকালে মাহরিন যখন ফিরছিল, শাওন আবারও মাহরিনের পথ আগলে দাঁড়ালো। মাহরিনেতে ভীষণ রকমভাবে বিরক্ত হলো, বলল, আপনার ভাইয়ের মাথা কি বেশি ফেটেছে, নাকি আপনার স্বভাব মেয়েদের পথ আগলে দাঁড়ানো? শাওনেতে হেসে বলল, আপনার তেজ আমার ভালো লেগেছে, তাই পরিচিত হতে ইচ্ছে হলো। মাহরিনের বিরক্তির মাত্রা যেন আরও বাড়ল। শাওন নিজে নিজেই বলল, আমার নাম শাওন, এবার অনার্স 3rd ইয়ারে পড়ছি। আপনি নিশ্চয়ই অনার্স 1st বা 2nd ইয়ারে আছেন। মাহরিন এই পর্যায়ে এসে না চাইতো হাসি পেল। মানুষ মাহরিনকে বাহ্যিকভাবে দেখে এই একটা দিকেই ভুল করে বসে। মাহরিন হেসে বলল, আমি মাস্টার্সের ছাত্রী ছোট ভাইয়া। আপনার ভাইয়ের মাথা বেশি ফাটলে আমাকে বলবেন, আমার উঠবি অর্থোপেডিক্স, তার সাথে দেখা করিয়ে আনবেন। আর হ্যাঁ, আপনার সেই হাঁটুর বসি ভাইকে সাবধানে রাখবেন। আমার বোনের আশেপাশে দেখলে পরের বার হাতও ভেঙে দেব। শাওন বোধহয় কিছুটা আহত হয় মাহরিনের কথা শুনে। মাহরিন কি নিয়ে কি তার বড়, আবার মাহরিনের বিয়েও ঠিক। শাওন কই ভাবল পুলিশের মেয়ের সাথে প্রেম করে বন্ধুদের সামনে নিজেকে বড় দাবি করবে। সব পরিকল্পনায় যেন মুহূর্তে জল পড়ে গেল। মাহরিন শাওনের পাশ কেটে বাড়ির পথে হাঁটা দেয়। বাড়ির কাছাকাছি যেতে যেতে মাহরিনের মনটা আবারও বিষিয়ে গেল। সে কেন ফট করে তাহমিদকে উডবি হিসেবে পরিচয় দিল? না দিলেও তো পারত। এভাবে চলতে থাকলে যে মাহরিনের কপালে কেউই জুটবে না। কি করবে সে এখন? প্রেম করার বয়স তো তার পেরিয়ে গেছে, হাতেও সময় কম। মাহরিন আকাশ পাতাল ভাবতে ভাবতে বাসায় চলে গেল। মাহরিনের হাতে একটা ঘুমের ট্যাবলেটের পাতা, সঙ্গে জলজল করছে হাতের অনামিকাতে তাহমিদের দেয়া মায়ের আংটি। একটু আগে আয়েশা বেগম তাকে পরিয়ে দিয়ে গেছেন। মাহরিন যতবার এই আংটি খুলেছে ততবারই আয়েশা বেগম তা পরিয়ে দিয়েছেন মেয়ের হাতে। একে তো তাহমিদের তেরাবাঁকা রূপ, তার উপর বাসায় কেউ যেন থামছেই না। এছাড়াও একজন তার মনের মতো হয়েছিল। ছেলেটার সাথে 2 দিন আগে পরিচয়, এক বান্ধবীর ভাই হয়, বেকার, পরিবারের অবস্থানও ভালো। মাহরিনকে সে প্রপোজ করলো। মাহরিন প্রেম করবে না সাফ জানিয়ে দেয়। মাহরিনেও বলল ছেলেটাকে মাহরিনের বাবার সঙ্গে দেখা করতে, তার বাবাকে বিয়ের প্রস্তাব দিতে। ছেলেটা এক বাক্যে রাজি। মাহরিনেতে হাসলো, মনের মধ্যে তার শঙ্কা, তবুও শঙ্কা পাশে রেখে সে একই বাবার সামনে দাঁড় করবে বলে সিদ্ধান্ত নেয়। 2 দিন টুকটাক কথা হয় তাদের মাঝে। হুট করে ছেলেটা বাহানা দিতে শুরু করে। মোট কথা, সেই ছেলে মাহরিনের বাবার সাথে দেখা করবে না। এতে মাহরিন রাগের চোটে ছেলেটার সাথে কথা বলে বন্ধ করে দেয়। মনে মনে বলে, কাপুরুষের দল। মাহরিনকে এবার কোনো বাধা দেয়নি মোর্শেদ সাহেব, তবু মাহরিনের এবারের ইচ্ছেটাও ভঙ্গুর হলো। এখন মাহরিন যেহেতু পছন্দের পাত্র বাবার সামনে এনে দাঁড় করাতে পারেনি, সেহেতু এই বিয়েতে যে কোনো মূল্যেই হবে। আজ রাতে মাহরিনের দুশ্চিন্তে ঘুম হবে না যেন। সব কিছু ভেবেচিন্তে সে ঘুমের ট্যাবলেটটাই হাতে নিয়েছে। সব খাবে না, একটাই খাবে। ফার্মেসি থেকে সংরক্ষণ করা যেন কষ্টসাধ্য ছিল, তবুও পরিচিত একজনের সাহায্য নিতে পেরেছে। মাহরিন একটা ট্যাবলেট খেলো, কিন্তু 10 মিনিট পার হলে ঘুম ধরা দিচ্ছে না। রাগে অন্ধ হয়ে মাহরিন আরও 2টা ঘুমের ওষুধ একসাথে খেয়ে বিছানায় টান হয়ে শুয়ে পড়ে। ঘুমানোর আগে অবশ্যই ট্যাবলেটটা লুকিয়ে রেখেছে। মাহরিন এক নজরে সিলিং ফ্যানের দিকে চেয়ে রইল ঘুমের অপেক্ষায়। কানে ভাসছে তাহমিদের বিরক্তকর কথাগুলো। আগের যুদ্ধটা ছিল বাবার সঙ্গে, অনাকাঙ্ক্ষিত এই যুদ্ধটা এবার তাহমিদের সাথেও করতে হবে। তাহমিদ কেন তার পিছনে পড়ে রইল, আকাশ পাতাল ভাবার সুযোগ পেল না মাহরিন। ঘুমের দাপটে চোখ বুজে আসে খুব দ্রুত। যখন চোখ মেলে তাকায় তখন সে হাসপাতালের বেডে। চট করে উঠে বসতে গিয়েও পারল না, মাথা ঝিমঝিম করছে, ভার হয়ে আছে, যেন মস্ত বড় এক পাথর মাথার ওপর চেপে দেওয়া হয়েছে। প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও ধীরে ধীরে সব কিছু মনে পড়ে তার। কয়টা বাজে মাহরিন সেটাও জানে না। আশেপাশে তাকাতে এসে দেখলো আয়েশা বেগম শুকনো মুখে দূরের এক সোফায় বসে আছে। মিনমিন করে তাসবি পাঠ করছেন তিনি। হাতের তাসবিটাও নজরে এলো তার। মাহরিন অধর নাড়িয়ে ডাকলো মাকে। আয়েশা চমকে তাকালো মাহরিনের দিকে। মাহরিনের জ্ঞান ফিরেছে দেখে তিনি সহসা উঠে আসলেন মেয়ের কাছে। চোখ মুখে রাগ ফুটিয়ে ঠাস করে এক চর বসিয়ে দিলেন মাহরিনের কাঁধে। মাহরিন ক্যানেল লাগানো হাতে কাঁধ দিয়ে অস্ফুট স্বরে বলল, আহ মা, আমি বড় হয়ে গেছি, এখন এভাবে মারো কেন? আয়েশা বেগমের সবসময় মুখের চাইতে হাত চলে বেশি।
সে ধপাধপ মাহারিনের পিঠে, কাঁধে, মাথায় লাগিয়ে দেন। মেয়ে যত বড় হয়েছে তো কি হয়েছে, বুদ্ধি তো এখনো হাঁটুতেই পড়ে আসছে। আয়েশা চেঁচিয়ে বললেন, কচুর বড় হয়েছিস তুই। এত বড় হলে এই ধরনের বোকামি মানুষ করে? কাণ্ডজ্ঞান নেই। নাক এত রাগ কেন? নাক একদম কেটে দেব তোর, বেয়াদব মেয়ে। জানিস কত ভয় পেয়ে গিয়েছিলাম। মাহারিনের মুখ ছোট হয়ে যায় মায়ের কথা শুনে। সে এখন অনুধাবন করতে পারছে সে কি বোকামিটাই না করে বসেছে। ঘুমের ঔষধ একটার বদলে খেয়েছে 3টা। আয়েশা আবার ধমকে প্রশ্ন করলেন, কেন খেয়েছিস এতগুলো ঘুমের ঔষধ? মাহারিন বাচ্চাদের মতো মুখে বলে উঠল, এতগুলো কোথায়, মাত্র 3টা। 3টা কম লাগে? বিয়ে করবি না ভালো কথা, এ বলে জান দিয়ে দিবি? আমাদের প্রতি কোনো মায়া নেই? মাহারিন এবার বিরক্তি স্বর বলে বলল, দূর মা, জান কেন দিতে যাব? ঘুম আসছিল না বলে খেয়েছি। আয়েশা বেগম চোখ রাঙালেন মেয়েকে। তিনি ভেবেই হতভম্ব হয়ে যাচ্ছেন, মাস্টার্স পড়ুয়া মেয়ে কি করে এই ধরনের অকাজ করতে পারে? মেয়েটাকে মেচুর ভেবেছিল। মেয়েটার রন্ধ্রে রন্ধ্রে এত রাগ। আয়েশা বেগম এবার তেজি কণ্ঠে বললেন, বিয়ের আগ অবধি তোর বাইরে টোটো একদম বন্ধ। খুব মাথায় তুলেছি, এবার তাহমিদকে তোকে সোজা করবে। আবারও তাহমিদ? মাহারিন এবার ওঠার চেষ্টা করে বলল, বিয়ের কথা বলে আরও 3টা ওষুধ খাবো আম্মা। আয়েশা বেগম মাহারিনের মাথায় আরেক চড় দিয়ে দিলেন। মাহারিনের এতে ঘাড়ের রক টান খেল। ইস, কি অসহ্যকর ব্যথা। অস্ফুট স্বরে বলে ওঠে, ওহ মা, এবার ঘুমের ট্যাবলেট তুই কই পাস আমিও দেখব, একদম ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে দেব। ভুলে যাস না, তুই পুলিশ অফিসারের মেয়ে হলে আমিও পুলিশ অফিসারের বউ। হাসপাতাল থেকে খুব দ্রুতই ছাড়া পেয়ে যায় মাহারিন। মায়ের বকুনি এই অবধি কম খায়নি সে। মাহারিনের বাবা মোরশেদ সাহেবও কেমন গম্ভীর হয়ে গিয়েছেন। কথা তেমন বলেনি, তার সাথে এই ব্যাপারটা মাহারিনকে ভেতর থেকে কিছুটা স্বস্তির করে তুলেছে। মোরশেদ সাহেব যত যাই করুক, মাহারিনের সাথে যে কোনো মুহূর্তে বন্ধুর মতো করে মিশতেন। মাহারিনও বাবার সাথে যত রাগ করুক, জেদ করুক, কিন্তু বাবা এমন নিশ্চুপ হয়ে যাবে সেটা সে কখনোই মানতে পারে না। মাহারিনের শরীর কিছুটা দুর্বল, এজন্য সে ধীরে ধীরে হাসপাতালের করিডোর ধরে হাঁটছে। আয়েশা বেগম কিছুটা এগিয়ে গিয়েছেন। মাহারিন গোমড়া মুখে তার এগিয়ে যাওয়া শুধু দেখে গেল। মিনমিন করে কিছু বললেও পর মুহূর্তে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। মিনিট কয়েক হেঁটে আসতেই দূরে তাহমিদকে দেখতে পেল মাহারিন। সাদা শার্ট গায়ে জড়ানো, হাসপাতালে এক নার্সের সাথে কথা বলছে। নার্সের হাতে একটা রিপোর্টের ফাইল। ছেলেটাকে গলায় হাত ঝুলানো অবস্থাতেই সুন্দর লাগছে। এমন কেন? তাহমিদ মোরশেদ সাহেবকে দেখতে পেয়ে নার্সের থেকে বিদায় নিয়ে এগিয়ে আসে। একবারের জন্য চোখাচোখিও হলো হঠাৎ মাহারিনের সঙ্গে। মাহারিন মুখ ঘুরিয়ে চলতে চলতে মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। মাহারিন ভেবেছিল তাকে একবার হলেও তাহমিদ কেমন লাগছে জিজ্ঞেস করবে, কিন্তু সে কি, সে মোরশেদ সাহেবের থেকে বিদায় নিয়ে চলে গেল। মাহারিন হতভম্ব। পরপরই মাথা রাক্সাটা দিয়ে উঠল। এই ছেলেকে অসহ্য লাগার কারণ আছে বলেই তো মাহারিনকে তাকে এত বিরক্ত লাগে। নয়তো হবু বউয়ের অসুস্থতায় তাকে ভালো মতো জিজ্ঞেস করবে না কেন? আশ্চর্য মানুষ, সুন্দর চেহারা থাকলেই হয় না, তেরামিও যাকে তাকে দেখানো উচিত না। ভার মুখে বাড়ি ফিরল মাহারিন। বাড়িতে তখন বর্ষা, তুলির উপস্থিত। রাত 11টা অবধি চাষি থেকে বাড়ি চলে গেল। তবে বর্ষা এবং তুলি দুজনেই মাহারিনের সাথে থেকে যায়। মোরশেদ সাহেব আজ নাইট ডিউটি থাকায় এশারের আগেই বেরিয়ে গিয়েছেন। রাতের খাবারের পরপর তুলি মাহারিনকে বলল, তুমি ঘুমের ওষুধ কেন খেলে আপা? তোমার এত কিসের দুঃখ? মাহারিন তুলির প্রশ্নে নির্বাক রইল। মাহারিন নীরবতা পেয়ে বর্ষা বলল, জানো, সকালে যখন কিছুতেই জেঠি তোমার ঘুম ভাঙাতে পারছিল না, তখন জেঠি কেঁদে কুটে অস্থির হয়ে গিয়েছিল। আমি কখনই জেঠিকে এভাবে কাঁদতে দেখিনি। মাহারিন এবার নোটসেরে বসল। কী ভেবে উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, তাহমিদ সাহেব কি এসেছিল বাড়ি? না, তোমাকে জ্যাঠাই হাসপাতাল নিয়ে গিয়েছিল। মাকে বলতে শুনেছি সেখানে কি ভাইয়াও ছিল, খবর পেয়ে ছুটে গিয়েছে। মাহারিন শুনল চুপচাপ, খবর পেয়ে ছুটে গিয়েছে, অথচ আজ কেমন ভাব দেখালেন জনাব। নাকের ডগা কেমন সুরসুর করছে তার। মাহারিন কিছুটা সময় নিয়ে বলল, নাটক করতে ছুটে যেতে বলেছিল কে? এত দয়া তো চাইনি কারো কাছ থেকে। এবার তুলি বলে উঠল, আচ্ছা আপু, তুমি কেন তাহমিদ ভাইয়াকে দেখতে পারো না? কি সমস্যা তোমার? এত ভালো ভাইয়া, তার উপর তুমি বিয়ে করবে না বলে ঘুমের ওষুধ খেয়ে নিলে। জানো না সুইসাইড করা মহাপাপ? মাহারিন তড়িৎ তুলির মাথায় এক চাটি মেরে চোখ রাঙিয়ে বলল, আমার মাথায় কি সমস্যা হয়েছে যে আমি সুইসাইড করতে যাব? তাও সামান্য কারণে? ছোটোর মতো থাক, আরেকবার ঘুমের ওষুধ নিয়ে কথা বললে তোকে এক পাতা খাইয়ে দেব। মা তো কানের কাছে খ্যাস খ্যাস কম করলো না।
তোরা আবার একতালে সুর দিচ্ছিস কেন? তুলি মাহারিনের রাগ দেখে আবার ঘুমের ওষুধ নিয়ে কিছু বলতে পারল না, চুপসে গেল। সঙ্গে বর্ষাও। তবে তাহমিদের প্রসঙ্গ ছাড়ল না দুজনে কেউই। তুলি মাহারিনের পাশ ঘেঁষেই বসেছিল। মাহারিনের হঠাৎ আক্রমণে এবার সে দূরত্ব বজায় রেখে বলা শুরু করলো। বর্ষা বলল, তাহমিদ ভাইয়ের এক হাত ভাঙা। তোমার বুঝি মানুষটার উপর একটুও দয়ামায়া হয় না? আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তাহমিদ ভাইয়ের মতো পারফেক্ট কাউকে সারা জীবন তপস্যা করেও পাবে না। লিখে রাখো। মাহারিন বলল, এখন তোর হাত ভাঙার আগে দুটো আমার ঘর থেকে বের হ, কুইক। সেই রাতেই মাহারিন তুলি বর্ষাকে বের করে দিল ঘর থেকে। শুধু ঘর থেকে বের করেনি, নিজ দায়িত্বে চাষির ফ্ল্যাটে গিয়ে দিয়ে এসেছে। এই দুই মেয়ের মুখ চলে অতিরিক্ত, যা মাহারিনকে রাগিয়ে তোলার জন্য যথেষ্ট। আজকের রাতটা একটু শান্তিতে ঘুমাতে চায় সে, ব্যাস। আপাতত তার জন্য এতটুকুই চাওয়া। পরের দিন মাহারিনকে কল করলো তাহমিদ। মাহারিন কল রিসিভ করতে ওপাশ থেকে তাহমিদ বলল, ফিরে আসছেন? মাহারিনের মনের কোণে সুপ্ত এক আশা ছিল যে তাহমিদ তার শারীরিক অবস্থা কেমন জিজ্ঞেস করবে। এবারও তার আশা ধূলিসাৎ। তবু নিজের রাগ বুকে চেপে বলল, জি। তাহলে বিকেলে তৈরি থাকবেন? মা আপনাকে নিয়ে শপিংয়ে যাবে, বাড়ি থেকেই পিক করে নেবে। মাহারিন জানত শপিংয়ের কথা। সকালে আয়েশা বেগম তাকে জানিয়ে দিয়েছেন, সাথে স্পষ্ট করে দিয়েছেন যেন মাহারিন আর কোনো তেরামি না করে। মাহারিন তাতে না চাইতেও রাজি হয়। এই পর্যায়ে তাহমিদ যে তাকে কল করে বলবে বিষয়টা জানত না মাহারিন। সে বলল, আগে থেকেই জানতাম যাব। জানেন? তাহলে তো বেশ। তাহলে আপনি আলাদা করে কল দিলেন কেন? শিওর হয়ে নিলাম। আদৌ আপনি বিয়ে করবেন না বলে স্লিপিং পিল খেয়েছেন নাকি অন্য কারণে? মাহারিনের ভুরু কুঁচকে যায় বলল, কারণ তো আপনিও হতে পারেন। ওপাশ থেকে আলতো হাসির শব্দ শোনা গেল। হাসি বজায় রেখে তাহমিদ বলল, আপনি অতটা বোকা নন মাহারিন। তা আমি জানি, সঙ্গে এটাও জানি আপনার অল্প বিদ্যার এ রাগ ভয়ঙ্কর। সবই যেহেতু জানেন, তাহলে বিয়ে করছেন কেন? আপনাকে বিয়ে করাটা আমার জন্য অ্যাডভেঞ্চারের মতো। এখন রাখি, আল্লাহ হাফেজ। খট করে কলটা কেটে দিতে মাহারিন গরম চোখে তাকালো ফোনের স্ক্রিনে। অ্যাডভেঞ্চার মানে? সে কি ইনডাইরেক্টলি তাকে অপমান করলো? মাহারিনের মেজাজ খারাপ হয়ে গেল। তার সাহস কি করে হলো বিয়েটাকে অ্যাডভেঞ্চার বলার? তাহমিদের কথা সুরে এমন ছিল যেন মাহারিন জঙ্গলের কোনো অ্যানাকন্ডা। মাহারিন রাগের মাথায় মায়ের কাছে গেল। আয়েশা বেগম তখন রান্না করছেন। মাহারিন সরু গলায় বলল, আমি ঘুমের ওষুধ খেয়েছি, এটা তাহমিদ সাহেবকে কেন বলতে গেলে আম্মা? আয়েশা বেগম নির্বাক, হতবাক। তার অভিব্যক্তি এমন যেন মাহারিনের কোনো কথা তার কানে পৌঁছায়নি। মাহারিন তখন রাগ দেখে হতভম্বের পর্যায়ে চলে গেল। তার বিশ্বাস করতে কষ্ট হয় সে আদৌ আয়েশা বেগমের মেয়ে তো, নাকি সে এই পরিবারের অস্তিত্বহীন কেউ। বিকেলের সময় মতো মাহারিনের শাশুড়ি এবং ননদ চলে আসলো। তবে মাহারিনের জন্য আরেকটা চমক হচ্ছে, তাদের সঙ্গে তাহমিদও এসেছে। তাহমিদের আসার কথা ছিল না, এ ভেবেই মাহারিন স্বস্তিতে ছিল। দুপুরে তাহমিদের বলা কথাতে সে এটা বুঝেছে তাহমিদ তাকে স্লিপিং পিল নিয়ে খোঁটা দিতে ছাড়বে না। মাহারিন কিছুতেই তার করা ভুলের কথা বারবার শুনতে রাজি না। ঠাট্টা সুরে তো একদমই না। কিন্তু ওই যে কথায় আছে না, অভাগী যেদিকে যায় সেদিকে সাগর শুকায়। তাহমিদ ড্রাইভারের পাশে বসেছে আর মাহারিন তার শাশুড়ি ননদের সাথে পিসের সিটে বসেছে। তাহিয়া নানান গল্প করতে ব্যস্ত। সে বারবার তাহমিদের ব্যাপারে কথা বলেই যাচ্ছে। তাহমিদ নাকি বেশ ভালো ড্রাইভিং করতে জানে, কিন্তু এখন হাত ভাঙার কারণে ড্রাইভিং থেকে বিরতিতে আছেন। মাহারিন এও জানতে পারল তাহমিদের একটা ভাইও আছে। ভাইয়ের কথায় শুনেছে বোধহয় আগে, কিন্তু খেয়াল নেই। এবারও বিশেষ আগ্রহ দেখালো না। তাহমিদকে যেহেতু বড় ছেলে বলেছে সবাই, তাহমিদের ভাইই হবে হয়তো ছোট প্যাকেট। তাহিমের মতো কিনবো আরও ছোট। এসব ভাবতে ভাবতে মাহারিনের হঠাৎ লুকিং গ্লাসে নজর যেতেই তাহমিদের সাথে চোখাচোখি হয়ে যায়। মাহারিন অপ্রস্তুত হয়ে তৎক্ষণাৎ নজর সরিয়ে ফেলে। বুকের ভেতরটা এমন মুচড়ে উঠল কেন তার। শপিং মলে মাহারিন একপাশে ক্লান্ত হয়ে বসেছে। এ শোরুম থেকে অন্য দোকান এমন করতে করতে সে ক্লান্ত। বাকিরা তখনও শপিং করতে ব্যস্ত। কিছুক্ষণের মধ্যেই মাহারিনের পাশে এসে বসল তাহমিদ। মাহারিন এক পলক তাহমিদের দিকে তাকে চোখ সরিয়ে নেয়। তাহমিদ নীরবতা ভেঙে বলল, আপনার সাইজ এত বাজে। মেরুন কালারের পাঞ্জাবিটা একদমই সুন্দর না। আমি কত সুন্দর সুন্দর চয়েস করে দিলাম, আর আপনি কী সব চয়েস করলেন? ধপ করে মাহারিনের মাথায় রাগ উঠে গেল। তাহমিদের দিকে ফিরে নাক ফুঁসিয়ে মাহারিন বলল, আপনার চয়েস আরও বাজে। আমারও আপনার পছন্দের একটা শাড়ি পছন্দ হয়নি। এত বড়াই আসে কোত্থেকে আপনার?
তাহমিদ হাঁটুতে কোণের ভার দিয়ে বসে, হাতের 4 আঙ্গুল অধরের কাছাকাছি। ঘাড় আলতো বাঁকিয়ে মাহরিনের কোনো কথা তোয়াক্কা না করে বলল, বাইরে যাবেন? হাঁটা দিয়ে আসি, চলেন।